আচ্ছা দেখো, আমরা হচ্ছে যে আজকে পড়বো হচ্ছে শ্বাসক্রিয়া নিয়ন্ত্রণ, মেকানিজম অফ রেসপিরেশন কন্ট্রোল। এটা আমরা অনেক দিন ধরে পড়ার চেষ্টা করছি। তো আমাদের শ্বাসক্রিয়াটা কিভাবে নিয়ন্ত্রিত হয় সেটা আমরা দেখবো। যে আমাদের শ্বাসক্রিয়া নিয়ন্ত্রিত হওয়ার দুইটা উপায় রয়েছে। তো দুইটা মেকানিজমের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। একটাকে বলি আমরা নার্ভাস রেগুলেশন, আরেকটাকে আমরা বলি কেমিক্যাল রেগুলেশন। একটাকে আমরা বলি নার্ভাস রেগুলেশন আর একটাকে বলি আমরা কেমিক্যাল রেগুলেশন। নার্ভাস রেগুলেশন যে জায়গাটা থেকে হয় সেই জায়গাটাকে বলি আমরা রেসপিরেটরি সেন্টার। আমাদের রেসপিরেটরি সেন্টার বা শোষণ কেন্দ্র কোথায় অবস্থিত? দুইটা জায়গায় আছে আমাদের শোষণ কেন্দ্র। একটাকে আমরা বলি মেডুলা, আরেকটাকে আমরা বলি পন্স। মেডুলা আর পন্স, মেডুলার ভেতর আমাদের দুইটা রিজিয়ন রয়েছে। একটাকে আমরা বলি ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপ, আরেকটাকে বলি আমরা ডরসাল রেসপিরেটরি গ্রুপ। ঠিক আছে, তো একটাকে বলি আমরা ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপ, আরেকটাকে বলি আমরা ডরসাল রেসপিরেটরি গ্রুপ। তো ডরসাল রেসপিরেটরি গ্রুপ যেটা, সেটা মেইনলি আমাদের সাহায্য করে ইন্সপিরেশনে, প্রশ্বাসে সাহায্য করে। ডরসাল মানে পৃষ্ঠীয়, ডরসাল মানে কি আমাদের পৃষ্ঠীয়তে প আছে, প্রশ্বাসে প আছে। ডরসাল রেসপিরেটরি গ্রুপ আমাদের ইন্সপিরেশনে সাহায্য করে, আর ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপ আমাদের এক্সপিরেশন বা নিঃশ্বাসে সাহায্য করে। ঠিক আছে, আর পন্সের ভেতরে আমাদের দুইটা রিজিয়ন রয়েছে। আচ্ছা, সো আমাদের মেডুলার মধ্যে দুইটা রিজন রয়েছে। একটাকে বলি আমরা ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপ বা যেটা আমাদের এক্সপিরেশন বা নিঃশ্বাস নিয়ন্ত্রণ করে, একটাকে বলি আমরা ডরসাল রেসপিরেটরি গ্রুপ যেটা আমাদের ইন্সপিরেশন বা প্রশ্বাস নিয়ন্ত্রণ করে। পন্সের মধ্যে আমাদের দুইটা রিজন রয়েছে। একটাকে আমরা বলি নিউমোট্যাক্সিক সেন্টার, নিউমোট্যাক্সিক সেন্টার, আরেকটাকে আমরা বলি অ্যাপনিউস্টিক সেন্টার। তো আমাদের দুইটা রিজন রয়েছে, একটাকে বলি আমরা নিউমোট্যাক্সিক সেন্টার আর একটাকে বলি আমাদের অ্যাপনিউস্টিক সেন্টার। তো মেডুলাটা আমাদের কি নিয়ন্ত্রণ করে? মেডুলাটা আমাদের শ্বাসক্রিয়া নিয়ন্ত্রণ করে। মেডুলা এম আছে, সেটা নিয়ন্ত্রণ করে আমাদের মেকানিজম অফ রেসপিরেশন। মেডুলা আমাদের কি নিয়ন্ত্রণ করে? মেকানিজম অফ রেসপিরেশন নিয়ন্ত্রণ করে। আর যে পন্স রয়েছে, সেই পন্স আমাদের কি নিয়ন্ত্রণ করে? পন্স হচ্ছে আমাদের রেট অফ রেসপিরেশন নিয়ন্ত্রণ করে। শোষণ হার নিয়ন্ত্রণ করে কি আমাদের? শোষণ হার নিয়ন্ত্রণ করে আমাদের এই পন্স। তো এই দুইটা হচ্ছে আমাদের কাজ, মেডুলা এবং পন্সের কাজ। আমরা তাহলে এই দুইটা জানলাম, এবং আমাদের রেসপিরেটরি সেন্টার যে রয়েছে, নার্ভাস রেগুলেশনের মধ্যে যে শোষণ কেন্দ্র রয়েছে, এই শোষণ কেন্দ্র আমরা শিখে ফেললাম। কেমিক্যাল রেগুলেশন যে রয়েছে, কেমিক্যাল রেগুলেশনের মধ্যে আমাদের দুইটা কেমো রিসেপ্টর রয়েছে। কেমিক্যাল রেগুলেশন হয় আমাদের কি দিয়ে? কেমিক্যাল রেগুলেশন হয় কেমো রিসেপ্টর দিয়ে। কি দিয়ে? কেমো রিসেপ্টর। কেমো রিসেপ্টর বা রাসায়নিক উদ্দীপনা গ্রাহক আমাদের দুই প্রকার রয়েছে। একটাকে বলি আমরা সেন্ট্রাল কেমো রিসেপ্টর, আর একটাকে বলি আমরা পেরিফেরাল কেমো রিসেপ্টর। পেরিফেরাল কেমো রিসেপ্টর আমাদের দুইটা জায়গায় থাকে। একটাকে বলি আমরা অ্যাওর্টিক বডিস, আরেকটাকে আমরা বলি হচ্ছে অ্যাওর্টিক বডিস, আর আরেকটাকে বলি ক্যারোটিড বডিস। তো আমাদের দুইটা বডিস রয়েছে, একটাকে আমরা বলি অ্যাওর্টিক বডিস আর একটাকে বলি আমরা ক্যারোটিড বডিস। ঠিক আছে, একটাকে বলি অ্যাওর্টিক বডিস আর একটাকে আমরা বলি ক্যারোটিড বডিস। তো লাস্ট দিন আমরা একটা জিনিস ভুল পড়েছিলাম, যে সেটা আমি তোমাদের ঠিক করে দিয়েছিলাম, যে অ্যাওর্টিক বডিস আর ক্যারোটিড বডিস থেকে, যে এই অ্যাওর্টিক বডিস থেকে আমাদের অ্যাওর্টিক বডিসরা যাদের বারবার আটকে যাচ্ছে বা বারবার কেটে যাচ্ছে, তাদের নেটে প্রবলেম। আমার এখান থেকে আমি সব কিছু ঠিক দেখতে পাচ্ছি। তো অ্যাওর্টিক বডিজ যেটা রয়েছে, ঈদের আগে তো দ্যাটস ওয়াই মনে ট্রাফিক বেশি।
অ্যাওটিক বডিজ থেকে উদ্দীপনা ভেগাস নার্ভের মাধ্যমে মেডুলাতে যায়, ভেগাস বা যেটাকে আমরা বলি দশম কর্টিক স্নায়ুর মাধ্যমে আমাদের মেডুলাতে যায়। আর ক্যারোটিড বডিজ রয়েছে, ক্যারোটিড বডিজ থেকে হচ্ছে আমাদের গ্লসোফ্যারিনজিয়াল স্নায়ুর মাধ্যমে আমাদের কোথায় যায়, গ্লসোফ্যারিনজিয়াল বা নবম কর্টিক স্নায়ুর মাধ্যমে আমাদের মেডুলায় যায়। এটা লাস্ট ক্লাসে ভুল পড়িয়েছিলাম, একটা পোস্টের মাধ্যমে আমি কনফিউশনটা ক্লিয়ার করে দিয়েছি। তো এই কয়টা হচ্ছে আমাদের রেসপিরেশন রেগুলেশনের ব্যাপার স্যাপার। এখন হচ্ছে যে এই দুইটা জিনিস কি একসাথে হয়, যে কেমিক্যাল রেগুলেশন অ্যান্ড নার্ভাস রেগুলেশন দুইটা ব্যাপার কি একসাথে হয় কি না? কেমিক্যাল রেগুলেশনটা আমাদের তখনই হবে যখন আমার বডিতে কোনো কারণে কিছু কেমিক্যালের সংখ্যা বেড়ে যাবে। কেমিক্যালের সংখ্যা যদি না বেড়ে যায় তাহলে নর্মালি সাধারণভাবে আমাদের যে রেগুলেশন আছে, যে নার্ভাস রেগুলেশন, সাধারণভাবে আমাদের নার্ভাস রেগুলেশন চলে। সো নার্ভাস রেগুলেশন এবং কেমিক্যাল রেগুলেশন কিন্তু সাইমultaneously চলে না। কেমিক্যাল রেগুলেশন যে আছে সেটা আমাদের হচ্ছে এই যে কেমোরিসেপ্টরগুলো শুধুমাত্র উদ্দীপ্ত হবে আমাদের কার্বন ডাইঅক্সাইড, আমাদের H+ এবং হচ্ছে আমার কার্বন ডাইঅক্সাইড H+, আরেকটা রয়েছে হচ্ছে অক্সিজেন। এই তিনটা কেমিক্যাল সাবস্টেন্সের হ্রাস বা বৃদ্ধিতে এই কেমোরিসেপ্টরগুলো উদ্দীপ্ত হবে, তখন আমাদের সেন্ট্রাল অ্যান্ড পেরিফেরাল কেমোরিসেপ্টর কাজ করবে। সো নর্মালি আমাদের এই কেমোরিসেপ্টরগুলো সবসময় কাজ করে না, শুধুমাত্র আমাদের রাসায়নিক উদ্দীপনার পরিবর্তন যদি হয়, রাসায়নিক উদ্দীপনার পরিবর্তনে এই সেন্ট্রাল অ্যান্ড পেরিফেরাল কেমোরিসেপ্টরগুলো কাজ করে। এবং আমরা জানি সেন্ট্রাল কেমোরিসেপ্টরটা যেটা রয়েছে সেটা কার প্রতি বেশি সেন্সিটিভ, সেটা হচ্ছে আমাদের কার্বন ডাইঅক্সাইডের প্রতি মোর সেন্সিটিভ। আমাদের এই যে সেন্ট্রাল কেমোরিসেপ্টর আছে সেটা যে আমাদের নিয়ন্ত্রণ করে আমাদের হচ্ছে যে আমাদের যে রেসপিরেশন রেটটাকে বাড়ায় কমানোর যে কাজটা করে, সেটা মেইনলি কার প্রতি স্টিমুলেটেড হয়ে, কার্বন ডাইঅক্সাইডের প্রতি স্টিমুলেটেড হয়ে কাজ করে। কার্বন ডাইঅক্সাইডটা এখানে মেইন ফাংশন বা মেইন রোল প্লে করে। ঠিক আছে, এবার আসো যে আমরা এতটুকু পড়ে ফেললাম, এখন আমরা রেগুলেশনটা পড়তে যাব, আমাদের নার্ভাস রেগুলেশন অ্যান্ড হচ্ছে যে আমরা নার্ভাস রেগুলেশনটা ফার্স্টে পড়বো, দেন আমরা কেমিক্যাল রেগুলেশনটা পড়বো। আচ্ছা, তো এই হচ্ছে যে আমাদের মেকানিজম অফ রেসপিরেশন। এই জায়গা আশা করি সবার তোলা হয়ে গেছে। এই জায়গা যদি তোলা হয়ে থাকে তাহলে হচ্ছে যে এটার একটা বা না তোলা হয়ে থাকে তাহলে এখনই জিনিসটা তুলে ফেলো, আমরা এখন এই ব্যাপারটা বুঝতে যাব। ওকে, আমরা এখন মেকানিজম অফ নার্ভাস রেগুলেশন অফ রেসপিরেটরি কন্ট্রোল, আমাদের যে রেসপিরেশন কন্ট্রোল রয়েছে তার নার্ভাস রেগুলেশন নিয়ে আমরা এখন পড়ালেখা করব। যে ক্যামেরা পাই তো ভালো, বাট হচ্ছে যে ঝামেলা করতেছে, তো কি করব, আমার দেখি নেট কানেকশন সামনের মাসে চেঞ্জ করতে হবে আবার। আসতেই তো পড়াচ্ছি, আমি ফার্স্ট পড়াচ্ছি, মানে আসতে পড়া, আচ্ছা ওকে আসতে পড়াবো। আসলে যে আমাদের মেকানিজম অফ নার্ভাস রেগুলেশন অফ রেসপিরেশন কন্ট্রোল, আমরা যদি নার্ভাস রেগুলেশনের দিকে যাই, যে আমাদের নার্ভাস রেগুলেশন, নার্ভাস রেগুলেশনে যাওয়ার আগে আমার একটা জিনিসের নাম জানতে হবে, সেটা হচ্ছে রেসপাইরেটরি পেসমেকার। রেসপাইরেটরি পেসমেকার, রেসপাইরেটরি পেসমেকার। এই যে রেসপাইরেটরি পেসমেকার আছে, এই রেসপাইরেটরি পেসমেকারের ব্যাপারে আমাদের একটু জানতে হবে। এটার কথা কোনো বইয়ে সেভাবে স্পেসিফিকভাবে বলা নেই। আমাদের আজমল স্যারের বইয়ে বলা আছে যে আমাদের এই যে স্নায়ুগুলা রয়েছে, আমাদের মেডুলার ভেতর যে রেসপিরেটরি সেন্টার রয়েছে, এই রেসপিরেটরি সেন্টারে আসা সকল স্নায়ু যদি কেটে দেওয়া হয় তাও সেটা কন্টিনিউয়াস উদ্দীপ্ত হতে থাকবে। সো এই কন্টিনিউয়াস উদ্দীপ্ত হওয়ার কারণ কি? কারণ আমাদের এই যে মেডুলা রয়েছে, এই মেডুলার ভেতর একটা স্পেশালাইজড সেল রয়েছে যেটা আমাদের রেসপিরেটরি পেসমেকার হিসেবে কাজ করে। পেসমেকার মানে কি আমরা জানি, যে পেসমেকার মানে হচ্ছে পেস যে ক্রিয়েট করে, দ্যাট মিনস উদ্দীপনা যে ক্রিয়েট করে, যে নিজে নিজে উদ্দীপনা ক্রিয়েট করতে পারে, তাকে আমরা বলি পেসমেকার। আমরা হার্টের মধ্যে পড়ে এসেছি আমাদের অ্যাসে নোড, এভি নোড, বান্ডেল অফ হিজ,
অ্যান্ড পার্কিনজে ফাইবার সেগুলো পেসমেকার ছিল। ঠিক তেমনি আমরা হচ্ছে আমাদের এই যে রেসপাইরেটরি পেসমেকারও আমরা পাই। আমরা কি পাই? আমরা পাই হচ্ছে রেসপাইরেটরি পেসমেকার পাই। তো এই রেসপাইরেটরি পেসমেকারের নামটা একটু কঠিন, তোমরা জাস্ট জানলে জানতে পারো। না জানলে না জানতে পারো যে একে আমরা কি বলি, একে আমরা বলি প্রি বটজিঙ্গার কমপ্লেক্স। একে আমরা কি বলি? প্রি বটজিঞ্জার প্রি বটজিঞ্জার কমপ্লেক্স। কি জটিল একটা নাম না, প্রি বটজিঞ্জার কমপ্লেক্স। জাস্ট জানলে জানো, না জানলে না জানো, এটা তোমাদের উপর। সো আমাদের এই রেসপিরেটরি পেসমেকার রয়েছে, রেসপিরেটরি পেসমেকারকে আমরা কি বলি? প্রি বটজিঞ্জার কমপ্লেক্স। এই প্রি বটজিঞ্জার কমপ্লেক্স বা রেসপিরেটরি পেসমেকারের কাজ কি? এটা হচ্ছে যে আমাদের প্রডিউস ইলেকট্রিক্যাল সিগন্যাল অটোমেটিক্যালি প্রডিউস ইলেকট্রিক্যাল সিগন্যাল অটোমেটিক্যালি ইন দেখা যায় অটোমেটিক্যালি তারা ইলেকট্রিক্যাল সিগন্যাল তৈরি করতে পারে ইন মানে কি বলা যায় যে কিছুক্ষণ পর পর রিদমিকভাবে, যে রিদমিক্যালি তারা হচ্ছে যে ইলেকট্রিক্যাল সিগন্যাল প্রডিউস করে। প্রডিউস ইলেকট্রিক্যাল সিগন্যাল অটোমেটিক্যালি। রিদমিক্যাল মানে ছন্দময় ইলেকট্রিক্যাল সিগন্যাল তৈরি করে আমাদের। এটাকে আমরা কি বলি? রেসপিরেটরি পেসমেকার বলি। রেসপিরেটরি পেসমেকার কি আমাদের? এই যে এটাকে আমরা বলি প্রি বটজিঞ্জার কমপ্লেক্স। জাস্ট এটা একটা মেডিকেলীয় টার্ম, তোমরা চাইলে মনে রাখতে পারো, না চাইলে মনে না রাখতে পারো, কোনো বাধ্যবাধকতা নাই, তোমাদের মনে রাখতে হবে। তো এই যে আমাদের রেসপিরেটরি পেসমেকার আছে, এই রেসপিরেটরি পেসমেকার আমাদের ইলেকট্রিক্যাল সিগন্যাল তৈরি করলো। এসএ নোড যেভাবে তৈরি করছে, আমরা সেখানে তোমাদের এসএ নোড কীভাবে অ্যাকশন পটেনশিয়াল ক্রিয়েট করে সেটা আমি তোমাদের পড়িয়েছি। সো লাইক দ্যাট হচ্ছে আমাদের এই রেসপিরেটরি পেসমেকারও হচ্ছে আমাদের কী করে? ইলেকট্রিক্যাল সিগন্যাল প্রডিউস করে, যেটা আমাদের রিদমিক্যাল ইলেকট্রিক্যাল সিগন্যাল, যে ছন্দময় ইলেকট্রিক্যাল সিগন্যাল প্রডিউস করে। এই যে ছন্দময় ইলেকট্রিক্যাল সিগন্যাল প্রডিউস করে, এই ইলেকট্রিক্যাল সিগন্যালটা এই কমপ্লেক্স থেকে যায় আমাদের মেডুলাতে। মেডুলার কোন জায়গায় যাবে? মেডুলার হচ্ছে যে আমাদের যে প্রশ্বাস কেন্দ্র রয়েছে, প্রশ্বাস কেন্দ্রে যাবে। প্রশ্বাস কেন্দ্র কোনটা আমাকে একটু কমেন্টে জানাও তো। ডরসাল রেসপিরেটরি গ্রুপ না ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপ, কোনটা আমাদের প্রশ্বাস কেন্দ্র হবে? বটজিঞ্জার একজন বিজ্ঞানীর নাম, তিনি তার নাম অনুযায়ী দিছে। আমাকে বলো যে প্রশ্বাস কেন্দ্র কোনটা, যে ইন্সপাইরেটরি না এক্সপাইরেটরি? কোন কমপ্লেক্সটাকে আমরা বটজিঞ্জার কমপ্লেক্স বলি? সরি, কোন কমপ্লেক্সটাকে আমরা প্রশ্বাস কেন্দ্র বলি? ভেন্ট্রাল আর ডরসাল? ডরসাল। আমাদের ডরসাল বা পৃষ্ঠীয় আছে, সেই পৃষ্ঠীয় অংশটাকে আমরা কি বলি? আমরা বলি হচ্ছে যে আমাদের রেসপিরেটরি, আমরা বলি যে প্রশ্বাস কেন্দ্র। তো এই রেসপিরেটরি পেসমেকার থেকে যে আমাদের ইলেকট্রিক্যাল সিগন্যাল তৈরি হবে, যে ইলেকট্রিক্যাল যে সিগন্যাল তৈরি হবে, সেই ইলেকট্রিক্যাল সিগন্যালটা আমাদের কোথায় যাবে? আমাদের ডরসাল রেসপিরেটরি গ্রুপে যাবে। আমি একবার এই জিনিসটা আমি যেভাবে বুঝাই সেভাবে বুঝাবো, তারপর তোমাদের বইয়ে যেভাবে আছে সেভাবেও তোমাদের একবার বুঝিয়ে দিব। কারণ তোমাদের আলিম এবং মাজেদা বেগম দুইটা ম্যাডামের বইয়ের মধ্যেই যেভাবে আছে সেভাবে একবার বুঝিয়ে দিব, আর এভাবে একবার বুঝাচ্ছি, আর আজমল স্যারের বইয়ের কথাগুলোও বুঝিয়ে দিব, ঠিক আছে? সো এই ডরসাল রেসপিরেটরি গ্রুপ, তাহলে আমাদের এই রেসপিরেটরি পেসমেকার যে উদ্দীপনাটা ক্রিয়েট করলো, ইলেকট্রিক্যাল সিগন্যালটা ক্রিয়েট করলো, সেই সিগন্যালটা ডরসাল রেসপিরেটরি গ্রুপে যাবে। ডরসাল রেসপিরেটরি গ্রুপ থেকে আমরা দেখেছি ভেগাস অ্যান্ড গ্লসোফেঞ্জিয়াল নার্ভের কথা বলা আছে, তারা আমাদের ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপ আমাদের ডরসাল রেসপিরেটরি গ্রুপে আসে। কিন্তু এই যে ডরসাল রেসপিরেটরি গ্রুপ রয়েছে বা আমাদের প্রশ্বাস কেন্দ্র, এই প্রশ্বাস কেন্দ্র থেকেও আমাদের কিছু নার্ভ বের হয়। এই নার্ভগুলো বের হয়ে আমাদের দুইটা ভাগে ভাগ হয়ে দুইটা জায়গার মাসেলকে সাপ্লাই দেয়। তোমরা জানো আমরা যে শ্বাস প্রশ্বাস যখন আমরা নিব, শ্বাস প্রশ্বাসের জন্য প্রধান
কোন দুইটা পেশি দরকার হয়, একটাকে বলি আমরা ডায়াফ্রাম দরকার হয়, আর একটা আমাদের ইন্টারকোস্টাল মাসেল দরকার হয়। এই দুইটা দরকার হয়, একটা নাম ডায়াফ্রাম আর একটা নাম ইন্টারকোস্টাল মাসেল। তো এই যে আমাদের ডরসাল রেসপিরেটরি গ্রুপ আছে, এই ডরসাল রেসপিরেটরি গ্রুপ থেকে আমাদের দুইটা নার্ভ এ উদ্দীপনাটা যায়। ডরসাল রেসপিরেটরি গ্রুপ থেকে কয়টা নার্ভে উদ্দীপনা যায়? দুইটা নার্ভে উদ্দীপনা যায়। একটাকে বলি আমরা ফ্রেনিক নার্ভ, একটাকে আমরা কি বলি? একটাকে বলি আমরা ফ্রেনিক নার্ভ, আরেকটাকে আমরা বলি ইন্টারকোস্টাল নার্ভ, ইন্টারকোস্টাল নার্ভ। সো ফ্রেনিক নার্ভ নামটা এসেছে কেন? কারণ এটা ডায়াফ্রামে সাপ্লাই দেয়, ডায়াফ্রাম। তো আমাদের ডায়াফ্রামের যে মাসেল রয়েছে, সেই ডায়াফ্রাম মাসেলে যে নার্ভটা সাপ্লাই দেয় তাকে আমরা বলি ফ্রেনিক নার্ভ। আর আমাদের যে ইন্টারকোস্টাল মাসেল রয়েছে, ইন্টারকোস্টাল মাসেলকে আমরা লাস্ট দিন তোমাদের বলেছি যে আমাদের যে দুইটা রিবস রয়েছে, সেই দুইটা রিবসের মাঝে যে মাসেলটা থাকে তাকে আমরা বলি ইন্টারকোস্টাল মাসেল। সেই ইন্টারকোস্টাল মাসেলে আমাদের কে সাপ্লাই দেয়? এই ইন্টারকোস্টাল নার্ভ সিগন্যাল পাঠায়। সো এই ডায়াফ্রামের মাসেল এবং ইন্টারকোস্টাল মাসেল দুইটাই আমাদের কনস্ট্রিকশন হয়। কনস্ট্রিকশন মানে সংকুচিত হয়। এই দুইটা যখন আমাদের সংকুচিত হবে তখনই আমাদের কি ঘটবে? তখনই আমাদের ইন্সপিরেশন হবে। তখনই আমাদের কি ঘটবে? তখনই আমরা জানি ইন্সপিরেশন ঘটবে। তখনই আমাদের কি ঘটে? ইন্সপিরেশন ঘটে। আমরা জানি যে আমাদের প্রশ্বাস নেওয়ার জন্য ডায়াফ্রাম সংকুচিত হয়, ইন্টারকোস্টাল পেশি সংকুচিত হয়। এই দুইটা মাসেলের সংকোচনের কারণে কিছু প্রক্রিয়া ঘটে আমাদের ইন্সপিরেশনটা সম্পন্ন হয়। সো আমাদের এই রেসপিরেটরি পেসমেকার থেকে উদ্দীপনা গেল ডরসাল রেসপিরেটরি গ্রুপ। ডরসাল রেসপিরেটরি গ্রুপ থেকে উদ্দীপনা ফ্রেনিক নার্ভ এবং ইন্টারকোস্টাল নার্ভ। এই দুইটার মাধ্যমে ফ্রেনিক নার্ভ সাপ্লাই দিল ডায়াফ্রামে, ইন্টারকোস্টাল নার্ভ সাপ্লাই দিল আমার ইন্টারকোস্টাল মাসেলে। এই ইন্টারকোস্টাল মাসেল এবং ডায়াফ্রাম মাসেল, এই দুইটা মাসেলে উদ্দীপনা যাওয়ার ফলে এই দুইটা মাসেল কনস্ট্রিকশন হয়। কনস্ট্রিকশন মানে সংকুচিত। সো ডায়াফ্রাম সংকুচিত হলে নিচে নেমে যায়, ইন্টারকোস্টাল মাসেল যখন সংকুচিত হয় তখন পরশুকার শ্যাফট এবং স্টার্নাম দুইটা উপরের দিকে উঠে যায়। ফলে আমাদের এই বক্ষ গহ্বরের আয়তন বাড়ে এবং হচ্ছে যে আমাদের কী হয়? শ্বাস গ্রহণ বা ইন্সপিরেশন হয়। এতটুকু বুঝছো কি না বলো? নার্ভাস রেগুলেশন মাজেদা ম্যাডামের বই অনেক ভাস্ট আছে বাট উল্টাপাল্টা বলা আছে, পড়ায় দিব। মাজেদা বেগম ম্যাডামের বই আর হচ্ছে আলিম স্যারের বই সেম কথাই বলা, কোনো এক্সট্রা কোনো কথা নেই, উল্টাপাল্টা লিখে রাখছে। যাই হোক, পড়ায় দিব এটাও, যেহেতু তোমাদের বই আছে। আচ্ছা, এতটুকু বুঝছো কি না বলো? সবাই বুঝতে পারছো? ওকে, আচ্ছা, আমরা তাহলে ইন্সপিরেশন কিভাবে হয় সেটা আমরা বুঝতে পারলাম। তো যখন আমাদের ইন্সপিরেশন হয়, ইন্সপিরেশনের ফলে আমাদের যে ইন্সপিরেশন হবে, ইন্সপিরেশনের ফলে আমাদের ফুসফুসের অ্যালভিওলাস ও ব্রোঙ্কাস প্রসারিত হয়। অ্যালভিওলাস এবং আমাদের এই ব্রোঙ্কাস যে আছে তারা প্রসারিত হয়। অ্যালভিওলাস, ব্রোঙ্কাস, ব্রোঙ্কিওল এরা প্রসারিত হয়। সো এই অ্যালভিওলাস, ব্রোঙ্কাস, ব্রোঙ্কিওল যে রয়েছে এরা প্রসারিত হয়। ব্রোঙ্কাস ও ব্রোঙ্কিওল মানে আমাদের পুরো যে জায়গাগুলো আছে এগুলো বেশি বাতাস যেন ঢুকতে পারে, এই জন্য এরা প্রসারিত হয়। প্রসারিত মানে ফুলে যায়, একে আমরা বলি স্ট্রেচও বলতে পারি, স্ট্রেচ হয়। তো এই জায়গায় আমাদের এই অ্যালভিওলাস, ব্রোঙ্কাস, ব্রোঙ্কিউল এই জায়গাগুলোর মধ্যে আমাদের একটা রিসেপ্টর থাকে। এই জায়গায় একটা কী থাকে? রিসেপ্টর বা গ্রাহক থাকে, যাকে আমরা বলি স্ট্রেস রিসেপ্টর বা এই শটান। টান যখন কোনো কিছু একটা জিনিস হয়ে যাবে, টান হলে সেই উদ্দীপনাটা নিতে পারে সে। তো এরা যখন প্রসারিত হয় তখন আমাদের এই স্ট্রেচ বা শটান রিসেপ্টর উদ্দীপ্ত হয়। শটান রিসেপ্টর উদ্দীপ্ত হয়। সো আমাদের
এই ইন্সপিরেশনের ফলে যখন আমাদের ফুসফুসের ব্রঙ্কাস ব্রঙ্কিউল এগুলো প্রসারিত হয় তখন আমাদের স্ট্রেচ বা শর্টান রিসেপ্টর কী হয়, উদ্দীপ্ত হয়। এরা যখন আমাদের উদ্দীপ্ত হবে তাহলে কী হবে, এটার মাধ্যমে একটা সিগন্যাল যাবে। এখন যদি এরা উদ্দীপ্ত না হতো তাহলে কী হতো, অ্যালভিওলাস ফুলতে কী হতো, অ্যালভিওলাস ফেটে যেত। আমাদের যদি এই শর্টান রিসেপ্টর বা স্ট্রেস রিসেপ্টর কাজ না করতো তাহলে আমাদের অ্যালভিওলাস ফুলতে অ্যালভিওলাস ফেটে যেত। তো এই স্ট্রেস রিসেপ্টর বা শর্টান রিসেপ্টর উদ্দীপ্ত হয়, উদ্দীপ্ত হয়ে এই উদ্দীপনা আমাদের ভেগাস স্নায়ুর মাধ্যমে আমাদের কোথায় যায়, ভেগাস স্নায়ুর মাধ্যমে আমাদের এই প্রশ্বাস কেন্দ্রে যায় এবং ইনহিবিটরি সিগন্যাল পাঠায়। কেন ইনহিবিটরি সিগন্যাল পাঠাচ্ছে, যে আমাদের এই যে আমি শ্বাস নিচ্ছি, শ্বাস নেওয়ার ফলে আমাদের এই ফুসফুসে ব্রঙ্কাস ব্রঙ্কিউলাসে প্রসারিত হলে আমাদের স্ট্রেস রিসেপ্টরগুলো উদ্দীপ্ত হচ্ছে। এই উদ্দীপনা কোন স্নায়ুর মাধ্যমে যাচ্ছে, ভেগাস স্নায়ুর মাধ্যমে। ভেগাস কি আমাদের দশম করটিক স্নায়ু, এর মাধ্যমে আমাদের কোথায় যাচ্ছে, আমাদের প্রশ্বাস কেন্দ্রে যাচ্ছে। প্রশ্বাস কেন্দ্র ইংরেজি কি, ডরসাল রেসপিরেটরি গ্রুপ। এই ডরসাল রেসপিরেটরি গ্রুপ যে, এবং সেখানে ইনহিবিটরি সিগন্যাল পাঠায়, নেগেটিভ সিগন্যাল পাঠায় যে প্লিজ আপনি কাজ বন্ধ করেন, আপনার কাজে আমার খুব ক্ষতি হচ্ছে। সেই ডরসাল রেসপিরেটরি গ্রুপকে সে কী করে, ইনহিবিটরি সিগন্যাল পাঠায়। ইনহিবিটরি সিগন্যাল পাঠায় কাকে, ডরসাল রেসপিরেটরি গ্রুপকে ইনহিবিটরি সিগন্যাল পাঠায়। তো তাহলে এই যে আমাদের এই এবং একই সাথে তো ইনহিবিটরি সিগন্যাল পাঠায় এবং একই সাথে তখন এই পেসমেকার সেলের উদ্দীপনাও থাকে না। তো দেখা যায় পেসমেকার সেলটা যে আমাদের আছে উদ্দীপনা ক্রিয়েট করে, সেও ফার্স্টের দিকে একটা ইলেকট্রিক্যাল সিগন্যাল জেনারেট করতে পারে, তারপর আবার একটা পজ নেয়, ইলেকট্রিক্যাল সিগন্যাল জেনারেট করে আবার একটা পজ নেয়। তো দেখা গেছে এই ইনহিবিটরি সিগন্যালটা যখন পাঠালো, ইনহিবিটরি মানে থামতে বলতেছে, ভাই থাম 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 থাম, আর প্রশ্বাস নিস না, আর নিলে আমি ফেটে যাব। সো এই যে আমাদের এটাকে ইনহিবিটরি সিগন্যাল বলে। একই সাথে আমাদের পেসমেকার সেলগুলোও কোনো উদ্দীপনা ক্রিয়েট করছে না। তো তাইলে আমাদের কি করবে, তাহলে আমাদের এই ডরসাল রেসপিরেটরি গ্রুপ তার কাজ করে না, এই ডরসাল রেসপিরেটরি গ্রুপ আমাদের তার কাজটা করছে না। তখন আমাদের কি হবে, এই ডরসাল রেসপিরেটরি গ্রুপ যখন কোনো কাজ করবে না তখন আমাদের এই যে ফ্রেনিক অ্যান্ড ইন্টারকোস্টাল নার্ভ রয়েছে, নার্ভ তারা কাজ করে না। তো ফ্রেনিক আর ইন্টারকোস্টাল নার্ভও কাজ করে না। যদি তারা কাজ না করে তখন আমাদের এই ডায়াফ্রাম ও ইন্টারকোস্টাল মাসেল এটা কি ছিল, যদি কাজ করতো, নার্ভ স্টিমুলেশন আসতো, সংকুচিত হতো, তাহলে এখন কি হয়, প্রসারিত হয়ে যায়। তো আমরা জানি যে এই প্রসারণ হলে আমাদের কি ঘটে, তখন আমাদের নিঃশ্বাস বা এক্সহেল ঘটে। খেয়াল করো যে আমরা যখন ইন্সপিরেশন নিচ্ছি, অনেক শ্বাস নিচ্ছি, তখন আমাদের কি হবে, তখন আমাদের এই ফুসফুসে অ্যালভিওলাস ব্রঙ্কাস ব্রঙ্কিউল এই জায়গাগুলো প্রসারিত হবে। এই জায়গাগুলোর ভিতরে আমাদের একটা স্ট্রেস রিসেপ্টর রয়েছে, শর্টান রিসেপ্টর, যেটা ফুলে যাওয়া জিনিসকে, যেটা ফুলে গেছে বা যখন টান টান খাবে সেই টান অনুভূতিটা সে গ্রহণ করতে পারে। এই শর্টান বা স্ট্রেস রিসেপ্টর উদ্দীপ্ত হয় এবং উদ্দীপ্ত হওয়ার ফলে আমাদের এই উদ্দীপনটা ভেগাস স্নায়ুর মাধ্যমে আমাদের প্রশ্বাস কেন্দ্র ডরসাল রেসপিরেটরি যে গ্রুপ রয়েছে সেই ডরসাল রেসপিরেটরি গ্রুপে যায় এবং এটা কী ধরনের সিগন্যাল বলি আমরা, ইনহিবিটরি সিগন্যাল পাঠায়। এবং একই সাথে আমাদের যে পেসমেকার সেল আছে সেই পেসমেকার সেল যে প্রি বডজিনজার কমপ্লেক্স দেখছি সেটার উদ্দীপনাটাও আর থাকে না। সো একে তো নেগেটিভ সিগন্যাল পাচ্ছে, এরপর তার যে পাওয়ার ছিল এই পেসমেকার সেল সেটা উদ্দীপনা দিচ্ছে না, ফলে ডিআরজি ডরসাল রেসপিরেটরি গ্রুপ আর কাজ করে না। সো ফ্রেনিক নার্ভ এবং ইন্টারকোস্টাল নার্ভ আর কাজ করবে না, ফলে আমাদের কী হবে, ডায়াফ্রাম এবং ইন্টারকোস্টাল পেশি প্রসারিত হবে, আমরা নিঃশ্বাস বা এক্সহেল করব। ইনহিবিটরি সিগন্যাল কি, ইনহিবিটর মানে হচ্ছে ইনহিবিশন করা, বাধা দেওয়া। এতটুকু বুঝছো কি না বলো।
পেসমেকার সেল মানে এমন একটা সেল যেটা আমাদের উদ্দীপনা ক্রিয়েট করতে পারে নিজে নিজে, যে উদ্দীপনাটা ক্রিয়েট করার ফলে আমাদের নিঃশ্বাস শুরু হয়। পেসমেকার সেল হচ্ছে এমন একটা সেল যেটা আমাদের উদ্দীপনা ক্রিয়েট করতে পারে এবং সেই উদ্দীপনার কারণে এই উদ্দীপনাটা ছড়িয়ে যায় চারপাশে। তো এটা কি সবসময় উদ্দীপনা তৈরি করবে না, এটা একটা নির্দিষ্ট টাইম পর উদ্দীপনা তৈরি করবে। উদ্দীপনা দিল, উদ্দীপনার হারটা অনেক বেশি থাকবে, আস্তে আস্তে উদ্দীপনাটা কমবে। আবার উদ্দীপনা দিল, উদ্দীপনার হার কমতে থাকবে, আস্তে আস্তে উদ্দীপনাটা অফ হবে। আবার উদ্দীপনা দিল, উদ্দীপনার হার আস্তে আস্তে কমতে থাকবে। আবার উদ্দীপনা দিবে, একটা নির্দিষ্ট টাইম পর পর সে উদ্দীপনা দিবে। দেখা যায় যে 5 সেকেন্ডের মধ্যে প্রথম 2 সেকেন্ড সে খুব উদ্দীপ্ত থাকে, পরে 2-3 সেকেন্ড তার উদ্দীপনার হার আস্তে আস্তে কমতে থাকে। আবার উদ্দীপ্ত হয়, 2 সেকেন্ড উদ্দীপনা থাকে, তারপরে 3 সেকেন্ড উদ্দীপনার হার কমতে থাকে। তো এই যে উদ্দীপনা একটা নির্দিষ্ট টাইম পর পর আসছে, একে আমরা বলি এই সেলটাকে জন্য আমরা কী বলি, পেসমেকার সেল। ইনহিবিটরি সিগন্যাল মানে ইনহিবিশন মানে বাধা দেওয়া, যে ভেগাস স্নায়ু আমাদের এই প্রশ্বাস কেন্দ্র যে রয়েছে ডর্সাল রেসপিরেটরি গ্রুপ, তাকে গিয়ে বাধা দিবে যে থামো থামো থামো, আর কাজ করো না, থামো, তোমার কাজ করার আর দরকার নেই, আর যদি বেশি কাজ করো তাহলে আরও বেশি প্রশ্বাস হবে এবং আমি ফেটে যাব। ঠিক আছে? আমাদের যখন আমরা শ্বাস নিই তখন আমাদের ফুসফুস, অ্যালভিওলাস, ব্রঙ্কাস, ব্রঙ্কিউল এগুলো প্রসারিত হয়। প্রসারিত হলে সেই জায়গাগুলোর ভেতর এরকম কিছু রিসেপ্টর থাকে যাদের আমরা বলি শর্টান বা স্ট্রেস রিসেপ্টর, তারা উদ্দীপ্ত হয়, যে বেশি প্রসারিত হয়ে যাচ্ছে। তারা উদ্দীপ্ত হওয়ার ফলে এই উদ্দীপনা ভেগাস স্নায়ুর মাধ্যমে আমাদের প্রশ্বাস কেন্দ্রে যায় এবং আমাদের এখানে একটা ইনহিবিটরি সিগন্যাল পাঠায়। একই সাথে এই জায়গায় যে পেসমেকার সেলগুলো আছে, পেসমেকার সেলগুলার উদ্দীপনাও থাকে না। সো ডর্সাল রেসপিরেটরি গ্রুপ কোনো জায়গা থেকেই আর উদ্দীপনা পাচ্ছে না, আবার এক্সট্রা তাকে ইনহিবিশন করা হচ্ছে, বাধা দেওয়া হচ্ছে। তো এই জন্য তার যে আসল দুইটা অস্ত্র ছিল, ফ্রেনিক নার্ভ এবং ইন্টারকোস্টাল নার্ভ, সেই ফ্রেনিক নার্ভ এবং ইন্টারকোস্টাল নার্ভও কাজ করে না। সো আমাদের এই ডায়াফ্রাম এবং ইন্টারকোস্টাল পেশি আমাদের প্রসারিত হয়, তখন আমাদের কি হয়, নিঃশ্বাস বা এক্সেল হয়। ঠিক আছে? তো আচ্ছা, তারপর আসো যে তাহলে এতটুকু তোমরা বুঝছো। এখন আমরা বই অনুযায়ী পড়বো। আচ্ছা, এখানে একটা কথা আছে, তোমাদের এখন একটা কথা বলা আছে যে এই যে শর্টান রিসেপ্টর বা স্ট্রেচ রিসেপ্টরের দ্বারা আমাদের নেগেটিভ ফিডব্যাক মেকানিজম হয়। তোমাদের বইয়ে একটা টার্ম বলা আছে যে স্ট্রেচ রিসেপ্টর দ্বারা আমাদের স্ট্রেচ রিসেপ্টরটার কারণে আমাদের নেতিবাচক প্রতিফলন পাওয়া যায় বা নেতিবাচক ফলাফল পাওয়া যায়। মেডিকেলীয় ভাষায় দুইটা কথা আছে, একটাকে বলি আমরা নেগেটিভ ফিডব্যাক মেকানিজম আর একটাকে বলি আমরা পজিটিভ ফিডব্যাক মেকানিজম। একটাকে বলি আমি নেগেটিভ ফিডব্যাক মেকানিজম আর একটাকে বলি আমরা পজিটিভ ফিডব্যাক মেকানিজম। মেডিকেলে আমরা দুইটা ফিডব্যাক মেকানিজম পাই, একটাকে বলি আমরা নেগেটিভ ফিডব্যাক মেকানিজম, একটাকে বলি আমরা পজিটিভ ফিডব্যাক মেকানিজম। তো নেগেটিভকে তোমাদের বইয়ের ভাষায় বলা আছে নেতিবাচক। মেহেদি কমেন্ট করছে যে ভাইয়া টি শার্টটা কি কেউ গিফট করছিল, টি শার্টটা কেউ গিফট করা লাগবে প্রতিদিন পরার জন্য? তুমি বাসায় প্রত্যেকদিন নতুন নতুন টি শার্ট পরে থাকো? তুমি কি বাসায় প্রতিদিন নতুন নতুন টি শার্ট পরো? আমি এক টি শার্ট 1 মাস পরবো, তা আমার ইচ্ছা। টি শার্ট প্রতিদিন নতুন নতুন পাওয়া লাগবে এরকম তো কোনো বাধ্যবাধকতা নেই, তাই না? যে কেউ গিফট করলেই প্রতিদিন পাওয়া লাগবে, এগুলো মুভিতে দেখা যায় যে কেউ গিফট করলে কোনো কিছু জিনিস, সে জিনিস সারাদিন পরে, নায়িকার সাথে হাত লাগছে দেখে হাতে করে গালে লাগায় বসে থাকে, এগুলো মুভিতে দেখা যায়, বাস্তবে না। ঠিক আছে? তো আমাদের এই নেগেটিভ ফিডব্যাক মেকানিজম বা নেতিবাচক ফলাফল বলা হয়, আর পজিটিভ ফিডব্যাক মেকানিজম একে ইতিবাচক ফলাফল বলা হয় বাংলায়। তো নেগেটিভ ফিডব্যাক মেকানিজম মানে আসলে কি, যে নেগেটিভ ফিডব্যাক মেকানিজম বলতে আসলে কী বোঝায়, যেমন আমরা দেখলাম যে শর্টান রিসেপ্টরগুলো যখন উদ্দীপ্ত হলো, শর্টান রিসেপ্টর উদ্দীপ্ত হওয়ার ফলে এটার নেতিবাচক ফলাফল হিসেবে বা নেগেটিভ ফিডব্যাক অনুযায়ী, যেহেতু এটা প্রসারিত হয়েছে, স্ট্রেস রিসেপ্টরগুলো উদ্দীপ্ত হয়েছে, সেই উদ্দীপনার কারণে নিজে উদ্দীপ্ত হয়ে আরেকজনকে দমিত করে। তার মানে কোনো একটা কিছু বেড়ে গেলে সেই বেড়ে যাওয়ার প্রভাবে কোনো একটা কিছু কমে যাওয়া, সেটাকে বলি আমরা নেগেটিভ ফিডব্যাক মেকানিজম। সো নেগেটিভ ফিডব্যাক মেকানিজমের মধ্যে আসলে বাংলায় কি, যে কোনো কিছু বেড়ে গেলে তার প্রভাবে
অন্য একটি প্রক্রিয়া কমে যাওয়া, একে আমরা কি বলি? একে আমরা বলি হচ্ছে নেগেটিভ ফিডব্যাক মেকানিজম বলি। একে আমরা কি বলি? নেগেটিভ ফিডব্যাক মেকানিজম। যেমন আমরা কি দেখলাম? যে আমরা দেখলাম যে আমাদের স্ট্রেচ রিসেপ্টর উদ্দীপ্ত হয়েছে। স্ট্রেস রিসেপ্টর আমাদের কি হয়েছে? উদ্দীপ্ত হয়েছে। এই যে আমাদের স্ট্রেস রিসেপ্টর উদ্দীপ্ত হয়, এই উদ্দীপ্ত হওয়ার ফলাফল হিসেবে আমাদের কি হয়? ইন্সপিরেশন কমে যায়। আমাদের ইন্সপিরেশন বা আমাদের যে প্রশ্বাস রয়েছে, এই প্রশ্বাসটা আমাদের কমে যায়। যে আমাদের স্ট্রেস রিসেপ্টর উদ্দীপ্ত হয়েছে, এই আচ্ছা, আমার না খুব বিরক্ত লাগতেছে। যদি কোনো কিছু না বোঝো সেটা কমেন্টে জানাবা, এছাড়া অন্য কোনো ফাউপেশাল প্লিজ কমেন্টে পারবে না। আচ্ছা, সো আমাদের যে স্ট্রেস রিসেপ্টর আছে, এই স্ট্রেস রিসেপ্টর যখন উদ্দীপ্ত হয় নেগেটিভ ফিডব্যাক মেকানিজম দ্বারা, তখন আমাদের কি হয়? এই স্ট্রেস রিসেপ্টর উদ্দীপ্ত হয়েছে মানে কোনো একটা কিছু বেড়ে গেছে, তার প্রভাবে অন্য একটা প্রক্রিয়ায় কমে যাওয়া, তার প্রভাবে আমাদের ইন্সপিরেশন কমে গেছে। সো এই যে আমাদের ইন্সপিরেশন কমে গেল, সেটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি আমরা নেগেটিভ ফিডব্যাক মেকানিজম বা নেতিবাচক ফলাফল বলি। পজিটিভ ফিডব্যাক মেকানিজমটা কি? পজিটিভ ফিডব্যাক মেকানিজমটা হচ্ছে যে পজিটিভ ফিডব্যাক মেকানিজম হচ্ছে যে কোনো কিছু বেড়ে গেলে তার প্রভাবে, তার কোনো কিছু একটা জিনিস বাড়া শুরু করলে তার প্রভাবে সেই প্রক্রিয়াটা আরও বেড়ে যাওয়া। যে কোনো কিছু বেড়ে গেলে তার প্রভাবে সেই প্রসেসটাই, সেই প্রক্রিয়াটাই বহুগুণ বেড়ে যাওয়া। এই বেড়ে যাওয়াকে আমরা বলি পজিটিভ ফিডব্যাক মেকানিজম। তো পজিটিভ ফিডব্যাক মেকানিজম আমাদের দেহের জন্য ক্ষতিকর। আর নর্মালি আমাদের দেহে কোন ধরনের মেকানিজম চলে? আমাদের দেহে নর্মালি আমাদের দেহে এই নেগেটিভ ফিডব্যাক মেকানিজম চলে। সো পজিটিভ ফিডব্যাক মেকানিজমটা আসলে আমাদের কি, আমরা একটু বোঝার চেষ্টা করি। যে এই হচ্ছে আমাদের রক্তনালী। এই রক্তনালীর মধ্যে ধরো এই রক্তনালীর যে হচ্ছে যে আবরণ, এই রক্তনালী যে রয়েছে, এই রক্তনালী তো রক্তনালী এই জায়গায় চর্বি জমে আছে, ঠিক আছে? আমাদের রক্তনালীর ভেতর চর্বি জমে আছে। এই চর্বি জমে থাকার পর কি হলো? এই উপরের যে লেয়ারটা ছিল, এই উপরের লেয়ারটা ফেটে গেছে। চর্বি জমা ছিল নিচে, আমাদের উপরের লেয়ারও ছিল রক্তনালী একটা, বাট উপরের লেয়ারটা আমাদের এই চর্বির প্রভাবে ফেটে গেছে। সো আমাদের এই চর্বির যে লেয়ারটা আছে, এই চর্বির লেয়ারটা এরকম ওচখোচ থাকে। চর্বির লেয়ারটা মসৃণ না, অমসৃণ হয় চর্বির লেয়ারটা। তো আমরা জানি যে আমাদের রক্তনালীর ভিতরে রক্ত জমাট যে বাঁধে না, তার অন্যতম একটা কারণ হচ্ছে যে আমাদের মসৃণ এন্ডোথেলিয়াম। আমাদের রক্তনালীর ভেতর রক্ত জমাট বাঁধে না, তার অন্যতম একটা কারণ কি? অন্যতম একটা কারণ হচ্ছে মসৃণ এন্ডোথেলিয়াম। আমাদের রক্তনালীর ভেতর রক্ত জমাট বাঁধে না, তার আরেকটা অন্যতম কারণ কি? মসৃণ এন্ডোথেলিয়াম। এটা হচ্ছে আমাদের রক্তনালীর ভেতর রক্ত জমাট না বাঁধার অন্যতম একটা কারণ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি অক্সিজেন বেশি থাকা ভালো, এটা কই পাইলা তুমি? হচ্ছে মানে কোন কথা থেকে তুমি সিদ্রাতুল কাফরিন আমি পড়াচ্ছি কি, আর তুমি কোন কথা থেকে বের করলা যে অক্সিজেন বেশি থাকা ভালো? এখানে তো আমি অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের কোনো কথা যাই নেই। অক্সিজেন থাকা অবশ্যই ভালো, অক্সিজেন একটা নির্দিষ্ট মাত্রার থেকে বেশি থাকলে সে অক্সিজেনটাও আমাদের জন্য ভালো না। কাফরিন কি বলতেছে আমি বুঝতেছি না তোমার কথা। আচ্ছা, ডর্সাল রেসপিরেটরি গ্রুপ প্রসারিত যখন হবে না, প্রসারিত হওয়ার তো কিছু নেই, এগুলো রেসপিরেটরি গ্রুপ, এগুলো নার্ভ টিস্যু, এটা উদ্দীপ্ত হবে, নট প্রসারিত। তখন কি ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপ প্রসারিত হবে? প্রসারিত না, উদ্দীপ্ত হবে, আর কার্বন ডাইঅক্সাইড বের হবে, এরকম কিছু।
আমি কি বুঝাচ্ছি আর তুমি কি বুঝতেছো? আমি তো এইসব কিছুতে যাইনি এখনও, যে কোন জায়গায় কি প্রসারিত হবে প্রসারিত হবে না, বা অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের প্রভাব তো মানে সেন্ট্রাল কেমোরিসেপ্টরে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের সেরকম কোনো প্রভাব থাকে না, আমাদের বইগুলোর মধ্যে বলা আছে। সো সেটা যখন পড়াবো তখন সেটা দেখতে পাবা। কাফরিন কি বোঝাতে চাচ্ছে আমাকে একটু বুঝায় বললো। তো এই যে আমাদের হচ্ছে যে চর্বি জমা আছে, চর্বিটা কি হয় এরকম ওচখোচ থাকে, ওচখোচ থাকার ফলে এই জায়গায় যে আরবিসিগুলো আছে সেই আরবিসিগুলো আমাদের ভেঙে যায়। আরবিসিগুলো কী হয় আরবিসিগুলা প্লেটিলেটগুলো ভেঙে যায়। সো আরবিসি প্লেটিলেট যখন ভাঙবে, আমাদের রক্তনালীর ভেতর যদি প্লেটিলেট ভাঙে তখন আমাদের এই প্লেটিলেট জমাট বাঁধা শুরু হয়। প্লেটিলেট কী হওয়া শুরু হয়? প্লেটিলেট ভাঙলে প্লেটিলেট জমাট বাঁধা শুরু হয়, এবং প্লেটিলেট যখন একটা জমাট বাঁধা শুরু করে তখন সে কী করে, আশেপাশের প্লেটিলেটগুলোকেও ডেকে আনে, ডেকে এনে পুরা জায়গাটাই আমাদের কি করে, জমাট বাঁধা দেয়। এই যে আমরা হার্ট অ্যাটাক হয়, আমাদের যে নানা সমস্যা হয়, যে আমাদের হার্ট অ্যাটাক হয়ে মানুষ যে মারা যায়, হার্ট অ্যাটাকে কি চর্বি পুরা রাস্তাটা বন্ধ করে দিতে পারে? চর্বি কি পুরো রাস্তা বন্ধ করে না, কিন্তু কে করে, এই যে আমাদের প্লেটিলেটগুলো আছে বন্ধ করে। সো প্লেটিলেট একটা ভাঙা যখন শুরু হয়, যে প্লেটিলেটের কিছু অংশ ভাঙা শুরু হয়ে গেলো, বেড়ে গেলে, তখন সেই পুরো প্রসেসটা, প্লেটিলেট ভেঙে রক্ত জমাট বাঁধার পুরো প্রসেসটাই বহুগুণ বেড়ে যায়। এই জন্য আমাদের কি এই পজিটিভ ফিডব্যাক মেকানিজম, এটাকে কি বলে, পজিটিভ ফিডব্যাক মেকানিজম, যে কোনো একটা কিছু বেড়ে গেল, একটা প্রসেস বেড়ে গেলে সেই প্রক্রিয়াটাই আমাদের প্রায় বহুগুণ বেড়ে যায়, বেড়ে গিয়ে আমাদের দেহের রক্ত জমাট বাঁধিয়ে দেয়। সো পজিটিভ ফিডব্যাক মেকানিজম আমাদের বডির জন্য খারাপ, একে আমরা ভিসিয়াস সাইকেলও বলি, ভিসিয়াস বা বিপজ্জনক সাইকেল। পজিটিভ এবং নেগেটিভ ফিডব্যাক মেকানিজমটা বুঝছো কিনা আমাকে বলো, না বুঝলে ঠিকঠাক বলো, ভয়ের কিছু নেই। পজিটিভ মানে হচ্ছে একটা প্রসেস বেড়ে গেল, স্ট্রেস রিসেপ্টর বেশি উদ্দীপ্ত হয়েছে, বেড়ে গেলে তখন তার প্রভাবে অন্য একটা কিছু কমে যাওয়া, যে ইন্সপিরেশন কমে গেল, তাহলে এটাকে কি বলবো, নেগেটিভ ফিডব্যাক মেকানিজম। আর পজিটিভ ফিডব্যাক মেকানিজম হচ্ছে যে কোনো একটা প্রসেস বা ক্রিয়া যদি বেড়ে যায়, তার প্রভাবে পুরো প্রক্রিয়াটা, একটা কোনো কিছু শুরু হলে তার প্রভাবে পুরো প্রক্রিয়াটা বহুগুণ বেড়ে যাওয়া, এটাকে আমরা বলি পজিটিভ ফিডব্যাক মেকানিজম। যে আমাদের এই অ্যাথেরোস্ক্লেরোসিসের প্রভাবে যখন রক্ত জমাট বাঁধা শুরু হয়, তখন এই যে প্লেটিলেট কিছু জমা শুরু করলো, এই প্লেটিলেটের দু একটা অ্যাগ্রিগেশনের কারণে আশেপাশে সব প্লেটিলেট জমাট বাঁধা শুরু হয়। সো এই যে প্রসেসটা, এটাকে আমরা বলি কি, যে পজিটিভ ফিডব্যাক মেকানিজম। এবং পজিটিভ ফিডব্যাক মেকানিজম দেহের জন্য খারাপ, আমার দেহের ভেতর রক্তনালীর ভেতর রক্ত জমাট বাঁধা তো কোনো ভালো কোনো ঘটনা না। সো আমাদের এই যে প্রসেসটা, এটাকে বলি আমরা ভিসিয়াস সাইকেল। না, পজিটিভ ফিডব্যাক মেকানিজম ওই জায়গায় কিছু ঘটে না, পজিটিভ ফিডব্যাক ঘটা মানে আমাদের দেহের জন্য খারাপ। তো এই কথাটা আজমল স্যারের বইয়ে বলা আছে, যে পজিটিভ ফিডব্যাক নেগেটিভ ফিডব্যাক মেকানিজমের কথা। হ্যাঁ, আচ্ছা, তো আমরা এখন একটু মাজেদা বেগম ম্যাডামের বই অনুযায়ী, বা আমাদের যে বই আছে ট্রেডিশনাল বই, সেই ট্রেডিশনাল বই অনুযায়ী আমরা একটু এই শ্বসন ক্রিয়াটা বোঝার চেষ্টা করব। আমাদের মেডিকেলীয় বইগুলোর মধ্যে সেভাবে অ্যাপনিউস্টিক সেন্টার, অ্যানিউস্টিক সেন্টার সেগুলোকে টানে নেই, বাট এই জায়গাগুলোর মধ্যে টানছে যেহেতু, আমরা তো এই জায়গা অনুযায়ী পড়ি। আমরা এখানে যা বলছে মাজেদা বেগম ম্যাডামের বই ঠিক মোটামুটি ভালোই বলছে, তোমাদের লেভেলে এতটুকু জানলেই হবে, তোমাদের লেভেলে এর বেশি কিছু লাগবে না। রক্ত জমাট বাঁধা ব্যাপারটা আবার একটু দেখে নিও, এমডি সাব্বির আহমেদ। আর এই রক্ত জমাট প্রসেসটা আমরা এই রক্ত জমাটের যে ক্লাস হয়েছিল সেখানে অনেক সুন্দর করে ব্যাখ্যা করেছিলাম। আচ্ছা, আমাদের বডিতে ধরো কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে গেছে, কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেলে আমাদের অ্যাপনিউস্টিক সেন্টার উদ্দীপ্ত হয়। ঠিক আছে, আমাদের কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেল আমাদের বডিতে, কার্বন ডাইঅক্সাইড যদি বেড়ে যায়, কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেলে সেই যে উদ্দীপনাটা আমাদের, আমরা লাস্ট দিন তোমাদের ছবি দেখাইছিলাম, লাস্ট দিন তোমাদের ছবিতে আমি বলছিলাম যে আমাদের এই যে পন্স থাকে, তো আমি তোমাদের বলছিলাম যে আমাদের এই যে
তো এই যে আমাদের পন্সের যে জায়গাটা, এটাকে আমরা বলছিলাম কেমো সেন্সিটিভ এরিয়া, কেমো সেন্সিটিভ এরিয়া, যে এই জায়গাটা আমাদের হচ্ছে যে কেমিক্যালি সেন্সিটিভ থাকে। আমাদের এই যে পন্সের যে জায়গাটা রয়েছে, এই পন্সের জায়গাটা আমাদের কেমিক্যালি নেগেটিভ ফিডব্যাক মেকানিজম কি প্যারাসিম্পেথেটিক নার্ভের মাধ্যমে হয়? ভেগাস নার্ভ ইজ এ ওয়ান কাইন্ড অফ প্যারাসিম্পেথেটিক নার্ভ, সো তুমি বলতে পারো প্যারাসিম্পেথেটিক নার্ভের মাধ্যমে হয়, বাট নেগেটিভ ফিডব্যাক মেকানিজম আরও অনেক নেগেটিভ ফিডব্যাক মেকানিজম আছে। তো শুধু এটা তো নেগেটিভ ফিডব্যাক মেকানিজম না, সো ব্রড হেডিংয়ে বলে দেওয়া যাবে না যে নেগেটিভ ফিডব্যাক মেকানিজম প্যারাসিম্পেথেটিক নার্ভের মাধ্যমে হয়। সো ব্রড হেডিংয়ে তুমি বলতে পারবা না যে আমাদের নেগেটিভ ফিডব্যাক মেকানিজম কী হয়, আমাদের এই প্যারাসিম্পেথেটিক নার্ভের মাধ্যমে হয়, এটা ব্রড হেডিংয়ে বলা যাবে না। তো তারপর এই যে আমাদের এখানে আছে কি, এই জায়গাটাকে আমরা বলি আমাদের ডর্সাল রেসপিরেটরি গ্রুপ, ডিআরজি, ডিআরজি বা ইন্সপাইরেটরি এরিয়া। এই ডিআরজি বা ইন্সপাইরেটরি এরিয়ার সাথে আমাদের আমরা বলেছি যে আমাদের এই যে সেন্ট্রাল কেমোরিসেপ্টরগুলো আছে, লাস্ট দিয়ে আমি দেখিয়েছিলাম, এই সেন্ট্রাল কেমোরিসেপ্টরগুলো আমাদের এই যে এটা কি সেন্ট্রাল কেমো রিসেপ্টর, এই যে আমাদের সেন্ট্রাল কেমো রিসেপ্টর রয়েছে, সেন্ট্রাল কেমো রিসেপ্টর রয়েছে। এই সেন্ট্রাল কেমো রিসেপ্টরগুলো যদি আমাদের কার্বন ডাইঅক্সাইড বেড়ে যায়, তখন এই সেন্ট্রাল কেমো রিসেপ্টরগুলো উদ্দীপ্ত হয়। আমরা বলেছিলাম আমাদের এই যে সেন্ট্রাল কেমো রিসেপ্টর রয়েছে, আমাদের দেখা যায় এটার নাম দিয়ে বলেছিলাম আমরা ব্লাড ব্রেইন ব্যারিয়ার। তো কালকে একজন আমাকে বলেছে যে ভাইয়া ব্লাড ব্রেইন ব্যারিয়ারটা বুঝি না। ব্লাড ব্রেইন ব্যারিয়ারটা একটু জটিল ব্যাপার, তোমাদের এখন ছবি এঁকে বোঝালেও তোমরা মোস্ট প্রবলি বুঝবে না। সো ব্লাড ব্রেইন ব্যারিয়ারটা হচ্ছে আমাদের মস্তিষ্ক যে রক্ত পায়, মানে মস্তিষ্ক রক্ত পাওয়ার জন্য তো অবশ্যই ক্যাপিলারি রয়েছে, সেই যে মস্তিষ্ক যে রক্ত পায় ক্যাপিলারি থেকে, সেই ক্যাপিলারি এবং আমাদের মস্তিষ্কের যে টিস্যুগুলো আছে, সেই টিস্যুগুলোর মাঝখানে একটা ব্যারিয়ার বা একটা বাধা থাকে। সেই ব্যারিয়ার বা বাধাটা অতিক্রম করে কিছু মৌল যেতে পারে, সেই ব্যারিয়ার বা বাধাটা অতিক্রম করে কিছু মৌল যেতে পারে না। সো এইটার কাজটাই হচ্ছে যে আমাদের সিলেক্টিভ কোনো কিছুকে ঢুকতে দিবে, সিলেক্টিভের বাইরে কোনো কিছুকে ঢুকতে দিবে না। তো সিলেক্টিভ ব্যাপারগুলোকে শুধু আমাদের ঢুকতে দেয়। তো দেখা যায় যে আমাদের এই ব্লাড ব্রেন ব্যারিয়ার দিয়ে আমাদের কার্বন ডাইঅক্সাইড, H+ এবং অক্সিজেন, তিনটা যে আমাদের কেমোস মানে হচ্ছে যে তিনটা যে রেগুলেটর আছে, কেমিক্যাল রেগুলেটর, এর মধ্যে কার্বন ডাইঅক্সাইডটা সবচেয়ে বেশি প্রবেশ করে, H+টা খুবই অল্প প্রবেশ করে, আর অক্সিজেন একদমই প্রবেশ করে না। তো এই যে কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করে, এই কার্বন ডাইঅক্সাইড আমাদের এই জায়গায় পানির সাথে মিলিত হয়ে একসাথে কি তৈরি করে, একসাথে তৈরি করে হচ্ছে কার্বনিক অ্যাসিড H2CO3 তৈরি করে। এই যে H2CO3 তৈরি করলো, কি তৈরি করে, H2CO3। এই যে H2CO3 তৈরি করে, সেই H2CO3 ভেঙে তৈরি করে আমাদের H+ আর HCO3-। সো এই H+ আমাদের সেন্ট্রাল কেমো রিসেপ্টরকে উদ্দীপ্ত করে। একই সাথে এই H+ তো তাহলে আমাদের সব জায়গায় ছড়ায় যাবে না, এই H+ আমাদের এই যে কেমো সেন্সিটিভ যে এরিয়াটা আছে, সেই কেমো সেন্সিটিভ এরিয়াটাকেও উদ্দীপ্ত করে। এবং এই জায়গায় আমরা জানি যে দুইটা এরিয়া রয়েছে, একটা এই জায়গায় যে এরিয়া, এটাকে আমরা কি বলি, আমাদের পন্সের মধ্যে দুইটা এরিয়া, এই উপরের এরিয়াকে আমরা কি বলি, উপরের এরিয়াকে আমরা বলি নিউমোটক্সিক সেন্টার, আর এই যে এরিয়া, এটাকে আমরা বলি অ্যাপনিউস্টিক সেন্টার। তো আমাদের এই যে কার্বন ডাইঅক্সাইড যদি বেড়ে যায়, তখন আমাদের এই অ্যাপনিউস্টিক সেন্টার উদ্দীপ্ত হয়। উদ্দীপ্ত হওয়া বোঝাতে আমি প্লাস চিহ্ন দিয়ে বোঝাবো, ঠিক আছে? এই জিনিসটা আমি অলরেডি তোমাদের পড়াইছি, লাস্ট ক্লাসে পড়াইছি। এখন যদি কেউ লাস্ট ক্লাস না করো, সে খুব স্বাভাবিক, এ ব্যাপার বুঝবে না, সেটা তোমার দায়িত্ব। লাস্ট ক্লাস আমি অলরেডি জিনিসটা কয়েকবার বুঝাইছি। তো এই যে আমাদের এখানে দেখো, এখানে আমি একটা নতুন জিনিস বললাম যে আমাদের এই যে H+ আয়ন রয়েছে, এই H+ আয়ন যে আমাদের এই উপরের যে কেমো সেন্সিটিভ এরিয়া আছে, কেমো মানে কি কেমিক্যাল, সেন্সিটিভ মানে কি, সেন্সিটিভের বাংলা হচ্ছে সংবেদনশীল। যে এই যে আমাদের
সংবেদনশীল। তো আমাদের এই যে সংবেদনশীল এরিয়া আছে, এই সংবেদনশীল এরিয়াকেও সে উদ্দীপ্ত করে। সো আমাদের এখানে যে নিউমোটেক্সিক সেন্টার এবং অ্যাপনিউস্টিক সেন্টার দুইটাকে উদ্দীপ্ত করে। মেইনলি আমাদের কে উদ্দীপ্ত হয়? মেইনলি আমাদের যে এই অ্যাপনিউস্টিক সেন্টার রয়েছে, সেই অ্যাপনিউস্টিক সেন্টার আমাদের এ জায়গায় উদ্দীপ্ত হয়। এবং এই অ্যাপনিউস্টিক সেন্টার উদ্দীপ্তকে আমি প্লাস চিহ্ন দিয়ে বোঝাবো, আর অবদমিত বা ইনহিবিশনকে আমি নেগেটিভ চিহ্ন দিয়ে বোঝাবো। এই অ্যাপনিউস্টিক সেন্টার যখন আমাদের উদ্দীপ্ত হয়, এই অ্যাপনিউস্টিক সেন্টার থেকে উদ্দীপনাটা আমাদের চলে যায় আমাদের প্রশ্বাস কেন্দ্রে বা ইন্সপাইরেটরি এরিয়া। অ্যাপনিউস্টিক সেন্টার, এটাকে আমি বক্স করলাম, অ্যাপনিউস্টিক সেন্টার। এই অ্যাপনিউস্টিক সেন্টার থেকে উদ্দীপনাটা কোথায় চলে যায়? উদ্দীপনাটা চলে যায় ডর্সাল রেসপিরেটরি গ্রুপ বা ইন্সপাইরেটরি এরিয়া, শর্ট ফর্মে লিখলাম। ডর্সাল রেসপিরেটরি গ্রুপ বা ইন্সপাইরেটরি এরিয়াটা উদ্দীপ্ত হয়। এই ডর্সাল রেসপিরেটরি গ্রুপ বা ইন্সপাইরেটরি এরিয়া যখন উদ্দীপ্ত হবে, আমরা জানি ইন্সপাইরেটরি এরিয়া থেকে উদ্দীপনা দুইটা নার্ভের মাধ্যমে প্রবাহিত হয়। একটাকে বলি আমরা ফ্রেনিক নার্ভ, আরেকটাকে আমরা বলি ফ্রেনিক নার্ভ, আরেকটাকে আমরা বলি ইন্টারকোস্টাল নার্ভ। ফ্রেনিক নার্ভের মাধ্যমে উদ্দীপনা যায় হচ্ছে আমাদের ডায়াফ্রামে, ইন্টারকোস্টাল নার্ভের মাধ্যমে আমাদের উদ্দীপনা যায় ইন্টারকোস্টাল মাসেলে। ঠিক আছে? তো তাহলে আমাদের এই ডর্সাল রেসপিরেটরি গ্রুপ বা আমাদের যে ইন্সপাইরেটরি এরিয়া, সেই ইন্সপাইরেটরি এরিয়া থেকে আমাদের এইভাবে উদ্দীপনাটা যায়। এবং এই ডায়াফ্রাম এবং ইন্টারকোস্টাল মাসেল এই দুইজন মিলিত হয়ে আমাদের কি করে? এই দুজন মিলিত হয়ে আমাদের যে প্রসেসটা করে তাকে আমরা বলি ইন্সপিরেশন। কি বলি? ইন্সপিরেশন, বা বাংলায় বললে প্রশ্বাস ক্রিয়া। বাংলায় বললে কি? প্রশ্বাস ক্রিয়াটা সে করে। সো প্রশ্বাস ক্রিয়া যখন হয় আমাদের, আমরা যখন প্রশ্বাসটা নেই, আমরা যখন কি করি? আমরা যখন প্রশ্বাস নেই, আমরা যখন কি করি? আমরা যখন প্রশ্বাসটা নেই, এই প্রশ্বাস নেওয়ার যে আমাদের উদ্দীপনাটা আছে, প্রশ্বাসের ফলে কি হবে? আমাদের ফুসফুস প্রসারিত হবে। প্রশ্বাস ক্রিয়ার ফলে আমাদের কি হবে? আমাদের ফুসফুস প্রসারিত হবে। ফুসফুস না বলে এভাবে বলো, ফুসফুস, অ্যালভিওলাস, ব্রঙ্কাস, স্বাভাবিক না? অ্যালভিওলাস, ব্রঙ্কাস, ব্রঙ্কিউল, এরা প্রসারিত হয়। অ্যালভিওলাস, ব্রঙ্কাস, অ্যালভিওলাই এগুলো প্রসারিত হয়। এরা যখন প্রসারিত হয় তখন আমাদের এই স্ট্রেস রিসেপ্টর উদ্দীপ্ত হয়। অলরেডি বলে আসছি, স্ট্রেস রিসেপ্টর উদ্দীপ্ত হয়। এই যখন স্ট্রেস, আচ্ছা ব্লার হইলে সমস্যা নেই, আমি আবার ঠিক করে দিব। এই স্ট্রেস রিসেপ্টর যখন উদ্দীপ্ত হয় তখন এই উদ্দীপনাটা ভেগাস স্নায়ুর মাধ্যমে এই অ্যাপনিউস্টিক সেন্টারে যায়। এই উদ্দীপনা কার মাধ্যমে যায়? আচ্ছা ঠিক করতেছি। প্লাস মানে সবসময় উদ্দীপ্ত বোঝায়। প্লাস মানে সবসময় কি বোঝায়? প্লাস মানে সবসময় উদ্দীপ্ত বোঝায়। আচ্ছা ঠিক হবে, ওয়েট। ঠিক হয়েছে? ওকে, আচ্ছা হ্যাঁ, এই যে আমাদের ডর্সাল রেসপিরেটরি গ্রুপ রয়েছে, এখানে আমাদের আরেকটা এরিয়া থাকে,
যেটাকে আমরা বলি অ্যাপনিউস্টিক তো কাজ করলো, এটাকে আমরা বলি নিউমোট্যাক্সিক সেন্টার। নিউমোট্যাক্সিক সেন্টার কি বলি আমরা এই জিনিসটাকে? আমরা এই জিনিসটাকে বলি হচ্ছে, দেখা যাচ্ছে না এখন ঠিকঠাক? হ্যাঁ, 45 জন লাইভে আছে। তো এই জায়গাটাকে বলি আমরা নিউমোট্যাক্সিক সেন্টার বলি। তো আমাদের নিউমোট্যাক্সিক সেন্টারও রয়েছে। তো আমরা যদি নাম্বারিং করি এই জিনিসগুলোকে, তো কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেল, কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাওয়াটা এক নাম্বার। কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাওয়ার ফলে আমাদের এই অ্যাপনিউস্টিক সেন্টার উদ্দীপ্ত হয়, উদ্দীপনা আমাদের এই ডরসাল রেসপিরেটরি গ্রুপে যায়। ডরসাল রেসপিরেটরি গ্রুপে যাওয়া আমাদের 2 নাম্বার প্রসেস। এই ডরসাল রেসপিরেটরি গ্রুপ থেকে ফ্রেনিক এবং ইন্টারকোস্টাল নার্ভে যাওয়া, এটা হচ্ছে আমাদের 3 নাম্বার প্রসেস। তো ফ্রেনিক এবং ইন্টারকোস্টাল নার্ভ থেকে ডায়াফ্রাম উদ্দীপ্ত হয় এবং ইন্টারকোস্টাল মাসেল উদ্দীপ্ত হয়। ডায়াফ্রাম এবং ইন্টারকোস্টাল মাসেল উদ্দীপ্ত হলে আমাদের এই ইন্সপিরেশন বা প্রশ্বাস ক্রিয়া সম্পন্ন হয়। সো ইন্সপিরেশন বা প্রশ্বাস ক্রিয়া সম্পন্ন হয় 4 নাম্বার প্রসেস। এই যখন ইন্সপিরেশন বা প্রশ্বাস ক্রিয়া সম্পন্ন হয়, তখনই এই ডরসাল রেসপিরেটরি গ্রুপ যে রয়েছে আমাদের, মেহেরুর রহমান আনিমা মাত্র ক্লাস করতে আসছে, এই ডরসাল রেসপিরেটরি গ্রুপ যে আছে, এই ডরসাল রেসপিরেটরি গ্রুপ থেকে উদ্দীপনাটা আমাদের নিউমোট্যাক্সিক সেন্টারে আসে। ডরসাল রেসপিরেটরি গ্রুপ থেকে একটা উদ্দীপনা আমাদের এই কোথায় চলে আসে? ডরসাল রেসপিরেটরি গ্রুপ থেকে আমাদের একটা উদ্দীপনা এই যে আমাদের নিউমোট্যাক্সিক সেন্টার রয়েছে, আমাদের এই নিউমোট্যাক্সিক সেন্টারে একটা উদ্দীপনা আসে। কোথা থেকে? এই ডরসাল রেসপিরেটরি গ্রুপ থেকে একই সময়ে একটা উদ্দীপনা আমাদের এই নিউমোট্যাক্সিক সেন্টারে আসে। তো এই স্ট্রেস রিসেপ্টরগুলো যখন আমাদের উদ্দীপ্ত হয়, স্ট্রেস রিসেপ্টর থেকে উদ্দীপনা আমার কিসের মাধ্যমে যাবে? স্ট্রেস রিসেপ্টর থেকে আমাদের উদ্দীপনা, তাহলে অ্যালভিউলাস প্রসারিত হলো, স্ট্রেস রিসেপ্টর থেকে উদ্দীপনা এই যে আমাদের অ্যাপনিউস্টিক সেন্টারে যাবে। কোন স্নায়ু দ্বারা উদ্দীপনা আমাদের এই অ্যাপনিউস্টিক সেন্টারে যাচ্ছে? এটাকে আমরা কত দিয়ে ডিমার্কেশন করবো? এটাকে ধরো আমি 5 দিয়ে ডিমার্কেশন করলাম। 5 দিয়ে ডিমার্কেশন করলে একই সময় ঠিক সেম টাইমে আমাদের এই অ্যাপনিউস্টিক সেন্টার থেকে একই সময় আমাদের এই সেম টাইমে এই অ্যাপনিউস্টিক সেন্টার থেকেও একটা উদ্দীপনা আমাদের নিউমোট্যাক্সিক সেন্টার থেকে অ্যাপনিউস্টিক সেন্টারের দিকেও একটা নেগেটিভ উদ্দীপনা যাবে। তাহলে হচ্ছে যে আমাদের এই যে ভেগাস স্নায়ু, এটা উদ্দীপ্ত হয়ে এই অ্যাপনিউস্টিক সেন্টারকে একটা নেগেটিভ সিগন্যাল দিচ্ছে। একই সময় আমাদের এই যে নিউমোট্যাক্সিক সেন্টার রয়েছে, নিউমোট্যাক্সিক সেন্টারটা উপরে থাকে না, এই যে উপরে ছিল আমাদের কি নিউমোট্যাক্সিক সেন্টার, নিউমো, আর নিচে কি ছিল আমাদের অ্যাপনিউস্টিক। তাহলে এই নিউমোট্যাক্সিক থেকে এই অ্যাপনিউস্টিকের দিকে একটা নেগেটিভ সিগন্যাল আসে। নিউমোট্যাক্সিক থেকে অ্যাপনিউস্টিকের দিকে কেমন ধরনের একটা সিগন্যাল যায়? আবারও ব্লার। ঠিক হয়েছে এবার? আচ্ছা ওয়েট, বোঝা যাবে, আমি দেখছি ব্লার হচ্ছে। তো তাইলে একটা জিনিস খেয়াল করো, আমরা এখানে কিছু জিনিস অ্যাড করবো। এই যে উদ্দীপনাটা যায় না, এটা একটা নেগেটিভ উদ্দীপনা যাচ্ছে এই ভেগাস স্নায়ু থেকে। একই সাথে এই নিউমোট্যাক্সিক সেন্টার থেকে অ্যাপনিউস্টিক সেন্টারে যে উদ্দীপনাটা যাচ্ছে, এটাও একটা কি
এটাও একটা নেগেটিভ উদ্দীপনা। তাহলে আমাদের অ্যাপনিউস্টিক সেন্টারে উদ্দীপনা যাচ্ছে নেগেটিভ, যে না অ্যাপনিউস্টিক সেন্টারকে বলছে যে না তুমি থামো, তুমি অনেক কাজ করে ফেলছো, তুমি আর কাজ করো না। একই সাথে এই নিউমোটক্সিক সেন্টার থেকে একটা উদ্দীপনা যায় আমাদের এই ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপ, বা আমরা যেটাকে বলি হচ্ছে এক্সপাইরেটরি এরিয়া। এই ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপ বা এক্সপাইরেটরি এরিয়াতে একটা উদ্দীপনা যায়। সেই উদ্দীপনাটা যদিও আমাদের একটা পজিটিভ উদ্দীপনা যাচ্ছে, এই যাওয়ার ফলে আমাদের এখানে এক্সপিরেশন বা আমরা কি বলি নিঃশ্বাস ক্রিয়া ঘটে। এক্সপিরেশন বা কি বলি আমরা, একটা নিঃশ্বাস ক্রিয়া ঘটে, এক্সপিরেশন বা একটা নিঃশ্বাস ক্রিয়া ঘটে। সো এটা আমাদের 6 নম্বর প্রসেস, এটা আমাদের 7 নম্বর প্রসেস। যখন এই নিউমোটক্সিক সেন্টার থেকে উদ্দীপনাটা ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপে যায়, একই টাইমে ইন দ্য মিন টাইম আমাদের হচ্ছে যে এই নিউমোটক্সিক সেন্টার থেকে পুরো জিনিসটা আবার সামারাইজ করতেছি, অলরেডি গোল পাকায় গেছে তোমাদের মাথায়, সামারাইজ করছি। এখানে যায় তো ডরসাল রেসপিরেটরি গ্রুপ থেকে এই যে উদ্দীপনাটা আসে এখানে নিউমোটক্সিক সেন্টারে উদ্দীপনা আসে, এটা হচ্ছে আমাদের 4 নম্বর ধাপ। আর এই যে আমাদের নিউমোটক্সিক সেন্টার থেকে ডরসাল রেসপিরেটরি গ্রুপে যে উদ্দীপনা যায়, নিউমোটক্সিক সেন্টার থেকে ডরসাল রেসপিরেটরি গ্রুপে যে উদ্দীপনা যায়, সেই উদ্দীপনাটা হচ্ছে আমাদের এখানে 6 নম্বর উদ্দীপনা। আসো, সো এইটা হচ্ছে আমাদের বইয়ের মাজেদা বেগম ম্যাডামের বই, এই জিনিসটা আছে, এই জিনিসটা বুঝাই দিচ্ছি তোমাদের। আবার তোমরা হচ্ছে যে অলরেডি আশা করি গোলপাক পাকায় ফেলছো এই জায়গাটার মধ্যে। খেয়াল করো যে আমাদের বডিতে যখন কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাবে, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে গেলে সেই কার্বন ডাইঅক্সাইডের প্রতি কে উদ্দীপ্ত হবে, কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেছে, কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেলে সেটার প্রতি আমাদের অ্যাপনিউস্টিক সেন্টার, প্রথম ধাপে অ্যাপনিউস্টিক সেন্টার উদ্দীপ্ত হবে। এই যে অ্যাপনিউস্টিক সেন্টার উদ্দীপ্ত হবে, অ্যাপনিউস্টিক সেন্টার উদ্দীপ্ত হলে সেখান থেকে আমাদের ডরসাল রেসপিরেটরি গ্রুপ, অ্যাপনিউস্টিক সেন্টার থেকে উদ্দীপনাটা আমাদের ডরসাল রেসপিরেটরি গ্রুপে যাবে। তোমাদের বইয়ে উদ্দীপনা প্লাস চিহ্ন না দিয়ে উদ্দীপনা লিখছে, তুমি উদ্দীপনা চাইলে লিখতে পারো। এই আমাদের ডরসাল রেসপিরেটরি গ্রুপ থেকে উদ্দীপনা বা প্লাস চিহ্ন যাই লেখো, কোনো সমস্যা নেই। উদ্দীপনা আমাদের কোথায় যাচ্ছে, ডরসাল রেসপিরেটরি গ্রুপ বা ইন্সপাইরেটরি এরিয়াতে যাচ্ছে। ইন্সপাইরেটরি এরিয়া থেকে এই উদ্দীপনাটা দুইটা নার্ভের মাধ্যমে প্রবাহিত হচ্ছে। একটাকে আমরা কি বলি, একটাকে বলি আমরা ফ্রেনিক নার্ভ, আর একটাকে বলি আমরা ইন্টারকোস্টাল নার্ভ। ফ্রেনিক নার্ভের মাধ্যমে যাচ্ছে ডায়াফ্রামে, ইন্টারকোস্টাল নার্ভের মাধ্যমে যাচ্ছে ইন্টারকোস্টাল মাসেলে। এই ডায়াফ্রাম এবং ইন্টারকোস্টাল মাসেলে থেকে আমাদের কি হচ্ছে, যে আমাদের ইন্সপিরেশন, এরা ডায়াফ্রাম এবং ইন্টারকোস্টাল মাসেল সংকুচিত হয়ে আমাদের ইন্সপিরেশনের যে প্রসেস, সেই ইন্সপিরেশনের প্রসেস ঘটছে। এই ইন্সপিরেশন ঘটার সময় এই যে উদ্দীপনা ডায়াফ্রাম এবং ইন্টারকোস্টাল মাসেল থেকে যখন যাওয়ার ফলে যখন ইন্সপিরেশন হয়, অ্যাট দ্য মিন টাইম আমাদের এই ডরসাল রেসপিরেটরি গ্রুপ যে রয়েছে, ডরসাল রেসপিরেটরি গ্রুপ থেকে নিউমোটক্সিক সেন্টারে একটা উদ্দীপনা যায়। ডরসাল রেসপিরেটরি গ্রুপ থেকে কোথায় একটা উদ্দীপনা যায়, এই ডরসাল রেসপিরেটরি গ্রুপ থেকে নিউমোটক্সিক সেন্টারে একটা উদ্দীপনা যায়। ডরসাল রেসপিরেটরি গ্রুপ থেকে একটা উদ্দীপনা কোথায় যায়, নিউমোটক্সিক সেন্টার। ডরসাল রেসপিরেটরি গ্রুপ থেকে নিউমোটক্সিক সেন্টার উদ্দীপনা যায়, এই যে 4 তাহলে যখন আমাদের এই ইন্সপিরেশন বা প্রশ্বাস ক্রিয়া হয়ে যায়, আমাদের বডি যখন বুঝতে পারে যে আমাদের প্রশ্বাস হয়ে গেছে, তখন ডরসাল রেসপিরেটরি গ্রুপ থেকে একটা উদ্দীপনা কোথায় যায়, নিউমোটক্সিক সেন্টার। নিউমোটক্সিক সেন্টারকে বলে, কারণ নিউমোটক্সিক সেন্টার হচ্ছে বড় ভাই এই অ্যাপনিউস্টিক সেন্টারকে। আমাদের খেয়াল করো, অ্যাপনিউস্টিক সেন্টার এটা ধরো আমাদের ডরসাল রেসপিরেটরি গ্রুপ। তো ডরসাল রেসপিরেটরি গ্রুপ থেকে এই নিউমোটক্সিক সেন্টারে একটা উদ্দীপনা যাবে, যে ডরসাল রেসপিরেটরি গ্রুপ থেকে যখন আমাদের এই ডায়াফ্রাম এবং ইন্টারকোস্টাল পেশি সংকুচিত হয়ে আমাদের ইন্সপিরেশন ক্রিয়া ঘটবে, সেই টাইমে আমাদের ডরসাল রেসপিরেটরি গ্রুপ থেকে নিউমোটক্সিক সেন্টার একটি স্টিমুলেশন যাবে। ডরসাল রেসপিরেটরি গ্রুপ থেকে নিউমোটক্সিক সেন্টারে একটি স্টিমুলেশন গেল। কেন একটি স্টিমুলেশন গেল, কারণ নিউমোটক্সিক সেন্টারের ক্ষমতা আছে অ্যাপনিউস্টিক সেন্টারকে থামায় দেওয়ার, যে অ্যাপনিউস্টিক সেন্টার থামো। এখন এই জন্য এই আমাদের ডরসাল রেসপিরেটরি গ্রুপ থেকে উদ্দীপনাটা কোথায় গেছে, নিউমোটক্সিক সেন্টারে গেছে। ও এখন উদ্দীপ্ত হয়েছে, ও এখন কাজ করার স্পৃহা পাচ্ছে। তখন ও ঘুমায় ছিল, এখন ডরসাল রেসপিরেটরি গ্রুপ থেকে যখন উদ্দীপনা গেল, তখন সে কাজ করার শক্তি খুঁজে পেল। তখন আমাদের কি হবে, তা এখন এর সাথে আমাদের ইন্সপিরেশন ঘটছে। ইন্সপিরেশন ঘটলে আমরা শ্বাস নিচ্ছি, আমাদের অ্যালভিওলাস, ব্রঙ্কাস, ব্রঙ্কিউল এগুলো প্রসারিত হচ্ছে। প্রসারিত হলে এই জায়গাগুলোর মধ্যে আমাদের স্ট্রেচ রিসেপ্টর থাকে বা শটান রিসেপ্টর। সেই স্ট্রেচ রিসেপ্টর বা শটান রিসেপ্টর আমাদের উদ্দীপ্ত হচ্ছে। এই উদ্দীপনাটা
এই ভেগাস নার্ভের মাধ্যমে এই নেগেটিভ উদ্দীপনাটা অ্যাপনিউস্টিক সেন্টারে যায়। একই সময়ে এই যে আমি নিউমোট্যাক্সিক সেন্টারকে উদ্দীপ্ত করে দিলাম, এই নিউমোট্যাক্সিক সেন্টার একটা নেগেটিভ উদ্দীপনা অ্যাপনিউস্টিক সেন্টারে পাঠায়। তাহলে আমাদের এই নিউমোট্যাক্সিক সেন্টার এবং হচ্ছে আমাদের এই যে কি বলি এটাকে ভেগাস নার্ভ, দুইটা মিলে অ্যাপনিউস্টিক সেন্টারকে থামায় দিচ্ছে, থামো অ্যাপনিউস্টিক সেন্টারকে থামায় দিচ্ছে। সো অ্যাপনিউস্টিক সেন্টারকে যদি সে থামায় দেয় তাহলে কি আমাদের এই প্রসেসটা আর ঘটতে পারবে? এই প্রসেসটা আর ঘটতে পারবে না। তখন আমাদের এই নিউমোট্যাক্সিক সেন্টার কি করবে? আমাদের এই যে ভেন্ট্রাল রেসপিরেটরি যে গ্রুপ রয়েছে, এই নিউমোট্যাক্সিক সেন্টার আমাদের ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপ বা আমাদের নিঃশ্বাসের যে প্রক্রিয়াটা করে সেই নিঃশ্বাস প্রক্রিয়াটাকে উদ্দীপ্ত করবে, করার ফলে আমাদের নিঃশ্বাস ক্রিয়া, শ্বাস বের হয়ে যাবে। একই টাইমে যখন এই নিউমোট্যাক্সিক সেন্টার থেকে ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপ উদ্দীপ্ত হয়, তখন দেখা যায় যে একটা উদ্দীপনা এই নিউমোট্যাক্সিক সেন্টার থেকে আবার ডর্সাল রেসপিরেটরি গ্রুপে যায়। যে নিউমোট্যাক্সিক সেন্টার ডর্সাল রেসপিরেটরি গ্রুপে জানায় দেয় যে বস আমি উদ্দীপ্ত আছি এবং আমি উদ্দীপ্ত হয়ে এখন আমার এক্সপিরেশন বা শ্বাস প্রশ্বাস বের করে দেওয়ার প্রক্রিয়া চালাচ্ছি। আমি তো বলবো, ভয় পেয়ে গেলে তো চলবে না। একবার বলছি, আবার বলতেছি। খেয়াল করো, আমাদের যখন বডিতে কার্বন ডাইঅক্সাইড বেড়ে যায়, কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেলে কার্বন ডাইঅক্সাইড বাড়ার ফলে আমাদের অ্যাপনিউস্টিক সেন্টার উদ্দীপ্ত হয়। অ্যাপনিউস্টিক সেন্টার উদ্দীপ্ত হওয়ার ফলে সেই উদ্দীপনা আমাদের ডর্সাল রেসপিরেটরি গ্রুপে যায়। এই ডর্সাল রেসপিরেটরি গ্রুপ থেকে উদ্দীপনা আমাদের ফ্রেনিক নার্ভ এবং ইন্টারকোস্টাল নার্ভ এই দুইটা জায়গায় যায়। এই ফ্রেনিক নার্ভ এবং ইন্টারকোস্টাল নার্ভ, ফ্রেনিক নার্ভ আমাদের সাপ্লাই দেয় ডায়াফ্রামে, ইন্টারকোস্টাল নার্ভ সাপ্লাই দেয় ইন্টারকোস্টাল মাসেলে। এই ডায়াফ্রাম এবং ইন্টারকোস্টাল মাসেল আমাদের সংকুচিত হয় এবং আমাদের প্রশ্বাস ক্রিয়া, শ্বাস গ্রহণ হয়ে যায়। শ্বাস গ্রহণ যখন আমাদের হয় তখন আমাদের এই যে ডর্সাল রেসপিরেটরি গ্রুপ আছে, ডর্সাল রেসপিরেটরি গ্রুপ থেকে এই 4 নম্বর ধাপে যখন আমাদের শ্বাসক্রিয়া চলছে, তখন ডর্সাল রেসপিরেটরি গ্রুপ থেকে একটা উদ্দীপনা, একটা পজিটিভ সিগন্যাল নিউমোট্যাক্সিক সেন্টারে যায়। নিউমোট্যাক্সিক সেন্টারে কেন যায়? যে নিউমোট্যাক্সিক সেন্টারকে জাগ্রত করে দেওয়ার জন্য। যেন নিউমোট্যাক্সিক সেন্টার আমাদের কাজ করতে পারে, সেই নিউমোট্যাক্সিক সেন্টারকে কাজ করানোর জন্য এই ডর্সাল রেসপিরেটরি গ্রুপ থেকে একটা উদ্দীপনা কোথায় আসে? নিউমোট্যাক্সিক সেন্টারে আসে 4 নম্বর ধাপে। তাহলে এই দুইটা জিনিস একসাথে ঘটছে। তো নিউমোট্যাক্সিক সেন্টার উদ্দীপ্ত হয়, উদ্দীপ্ত হলে কি ঘটে? নিউমোট্যাক্সিক সেন্টার থেকে একটা উদ্দীপনা, একটা নেগেটিভ সিগন্যাল অ্যাপনিউস্টিক সেন্টারে যায়। নিউমোট্যাক্সিক সেন্টার থেকে একটা নেগেটিভ সিগন্যাল অ্যাপনিউস্টিক সেন্টারে যায়। একই টাইমে যে নিউমোট্যাক্সিক সেন্টার থেকে অ্যাপনিউস্টিক সেন্টার একটা নেগেটিভ সিগন্যাল। ইন দ্য মিন টাইম আমরা তো প্রশ্বাস নিচ্ছি, আমাদের অ্যালভিওলাস, ব্রঙ্কাস, ব্রঙ্কিউল এগুলো প্রসারিত হচ্ছে। এগুলো যখন প্রসারিত হয় তখন যে আমাদের স্ট্রেচ রিসেপ্টরগুলো আছে, স্ট্রেচ রিসেপ্টরগুলো উদ্দীপ্ত হয়। স্ট্রেচ রিসেপ্টর উদ্দীপ্ত হলে আমাদের এই ভেগাস নার্ভের মাধ্যমে এই উদ্দীপনা অ্যাপনিউস্টিক সেন্টারে যায়। তাহলে আমাদের অ্যাপনিউস্টিক সেন্টারে এই 5 নম্বর ধাপে দুইটা নেগেটিভ সিগন্যাল গেল। একটা ভেগাস নার্ভ বলছে আমাকে প্লিজ বাঁচাও, তুমি আর যদি উদ্দীপ্ত হও, তুমি যদি আর যদি প্রসারিত হও আমি ফেটে যাব। সো এই উদ্দীপনাটা অ্যাপনিউস্টিক সেন্টারে গেল। একই সময় আমাদের এই নিউমোট্যাক্সিক সেন্টার রয়েছে, নিউমোট্যাক্সিক সেন্টার থেকে উদ্দীপনাটা আমাদের কোথায় গেল? উদ্দীপনাটা আমাদের এই অ্যাপনিউস্টিক সেন্টারে গেল। দুইটা যাওয়ার ফলে অ্যাপনিউস্টিক সেন্টার যা কাজ করতেছিল তার কাজ করা একদম বন্ধ হয়ে যায়, সে আর কাজ করতে পারে না। সো অ্যাপনিউস্টিক সেন্টার আর কাজ করতে পারছে না। তো তখন নিউমোট্যাক্সিক সেন্টার দেখলো যে না, সে তো হচ্ছে যে খুব ভালোই কাজ করলো, সে আমাদের এই অ্যাপনিউস্টিক সেন্টারকে দমিত করে দিয়েছে। তখন নিউমোট্যাক্সিক সেন্টার চিন্তা করলো যে এই যে ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপ যে রয়েছে, আমি ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপকে একটু উদ্দীপ্ত করি। সে ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপকে উদ্দীপ্ত করেছে। ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপের কাজ হচ্ছে আমাদের এক্সপিরেশন, শ্বাস ত্যাগ করা। সো শ্বাস ত্যাগ করার ফলে আমাদের এখানে এক্সপিরেশন বা নিঃশ্বাস ক্রিয়া ঘটলো। একই সময় এই নিউমোট্যাক্সিক সেন্টার এই যে কাজটা করলো, যে এই নিউমোট্যাক্সিক সেন্টার আমাদের ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপকে উদ্দীপ্ত করে আমাদের নিঃশ্বাস করায় দিচ্ছে, এই জিনিসটা নিউমোট্যাক্সিক সেন্টার আবার ডর্সাল রেসপিরেটরি গ্রুপকে জানায় দিল যে না বস, আমি হচ্ছে যে কাজটা করে দিছি তোমার, তুমি যে কাজটা করতে বলতেছিলে আমাকে, যে কারণে উদ্দীপ্ত করছো, যে প্রশ্বাস হয়ে গেছে, এখন নিঃশ্বাস ঘটাইতে চাচ্ছ তুমি। সো আমি এই নিঃশ্বাস ঘটানোর জন্য আমি প্রথমত এই অ্যাপনিউস্টিক সেন্টারকে বন্ধ করছি, বন্ধ করে আমি নিঃশ্বাস কেন্দ্রকে উদ্দীপ্ত করছি। এই সিগন্যালটা সে ডর্সাল রেসপিরেটরি গ্রুপকে আবার পাঠিয়ে দেয়। এবার বুঝতে পারছো? 5 দুইবার হয় কেন? একসাথে ঘটে। এবার বুঝছো কিনা বলো? এবার না বুঝলে আবার বুঝাবো।
এবার বুঝছো কি না বলো? 5 4 2বার না, এগুলো সব একসাথে ঘটে। আমি ভাবতেছি তোমাদের কালকে এক্সট্রা ক্লাসটা নিব না, সাইনোসাইটিস আর ওটাইটিস মিডিয়া তোমরা নিজেরা পড়ে নিবা। মানে লাইভ ক্লাসে মাত্র 38 জন উপস্থিত। লাইভ ক্লাসে মাত্র 38 জন উপস্থিত, মানে এক্সট্রা ক্লাস নিচ্ছি, 2 ঘন্টা 2.5 ঘন্টা করে পড়াচ্ছি, এই জন্য হচ্ছে যে আসলে অনেকের তেল জমে গেছে। অন্যান্য টিচারদের মতো মাসে 15টা ক্লাস দিয়ে দিব, 1 ঘন্টা করে ক্লাস নিব, খুব ভালো। 1 ঘন্টার ক্লাস নিলে ভালো, 12টা ক্লাস নিব 1 ঘন্টার, ভালো। মানে ক্লাস নিচ্ছি, ভাল লাগে না মানুষের। ওকে, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমরা এই ব্যাপারটা ক্লিয়ার অলরেডি। ওকে, আমরা একটা খুব জটিল ব্যাপার বুঝে ফেলছি। তোমাদের আমি 3টা বইয়ের ছবি দিব, আমি তোমাদের 3টা বইয়ের ছবি ক্লাস শেষে পিডিএফ করে দিব। তোমরা শ্বাসক্রিয়াটা 3টা বই থেকে পড়বা। 3টা বই থেকে পড়ে দেখবা যে 3টা বইয়ের একটা ওয়ার্ডও তোমার না বোঝা আছে কিনা। এটা হচ্ছে আমার ক্রেডিট। তোমার আমি পড়াবো, 3টা বইয়ের প্রত্যেকটা ওয়ার্ড তুমি বুঝবা। ওকে, সো এটা হচ্ছে আমাদের নার্ভাস রেগুলেশন। সো নার্ভাস রেগুলেশনটা আমরা জানলাম, নার্ভাস রেগুলেশনটা আমরা বুঝলাম। ওকে, হ্যাঁ, বায়োলজি তো আমার ম্যাথের মতোই। আচ্ছা, আমরা একটা রিফ্লেক্স পড়ব এখন, সেটাকে বলা হয় হেরিং ব্রুয়ের রিফ্লেক্স। হেরিং ব্রুয়ের রিফ্লেক্স, হেরিং ব্রুয়ের রিফ্লেক্স। এই হেরিং ব্রুয়ের রিফ্লেক্সটা আসলে কি? হেরিং ব্রুয়ের রিফ্লেক্সটা হচ্ছে যে আমাদের যখন ফুসফুস, ব্রঙ্কাস ও ব্রঙ্কিউল প্রসারিত হয়, এই ফুসফুস, ব্রঙ্কাস, ব্রঙ্কিউল, এই 3টে জিনিস যখন আমাদের প্রসারিত হয়, তখন স্ট্রেচ রিসেপ্টর উদ্দীপ্ত হয়। স্ট্রেস রিসেপ্টর উদ্দীপ্ত হচ্ছে। এই উদ্দীপনা আমাদের কোথায় যাচ্ছে? এই উদ্দীপনাটা ভেগাস স্নায়ুর মাধ্যমে, আমরা যেহেতু তোমাদের লেভেলে পড়ছি, আমরা তোমাদের 2টা বইকেই ফলো করি, ঠিক আছে? ভেগাস স্নায়ুর মাধ্যমে অ্যাপনিওস্টিক, আমরা মাত্র দেখলাম এই অ্যাপনিওস্টিক সেন্টারে যায়। সুতরাং প্রশ্বাস ক্রিয়া অবদমিত হয়, বা প্রশ্বাস ক্রিয়াটা ইনহিবিশন হয়। তাহলে এই যে রিফ্লেক্সটা, এই রিফ্লেক্সটাকে আমরা বলি হেরিং ব্রুয়ের রিফ্লেক্স। বিজ্ঞানী হেরিং আর ব্রুয়ের 2 জন এই রিফ্লেক্সটা প্রথমে আবিষ্কার করেন। তাদের নাম অনুসারে এই জিনিসটাকে আমরা কি বলি? হেরিং ব্রুয়ের রিফ্লেক্স। না, ক্লাস নিব, ব্যাপারটা হচ্ছে কি, মানে ইনিশিয়াল খারাপ লাগে একটা ব্যাপার, যে যখন দেখা যায় যে স্টুডেন্ট সংখ্যা এত কম, তখন ইনিশিয়াল একটা খারাপ লাগে, এতটুকুই। নিব অবশ্যই, কারণ কিছু রত্ন আছে, সেই রত্নগুলোকে নিয়ে আসলে লক্ষ্য যে না, তারা খুব ভালো করবে, তারা যখন খুব ভালো জায়গায় চান্স পাবে, এই যে তোমাদের ব্যাচ থেকে নেক্সট ইয়ার যখন ডিএমসিতে কিছু স্টুডেন্ট প্লেস করবে, তখন তাদের নিয়ে তো টানাটানি লেগে যাবে। রেটিনা, উন্মেষ, মেডিকো সবাই টানাটানি করতেছে। তার মাঝখানে তারা হয়তো ছোট করে এক জায়গায় বলবে যে না, সাদাব ভাইয়ের কাছে বায়োলজি পড়ছিলাম, বা কোনো এক জায়গায় হয়তো বলবে যে না, সাদাব ভাইয়ের কাছে বায়োলজি পড়ছিলাম। এটাই জাস্ট ভালো লাগা, এই জন্যই জাস্ট পড়ানো। যারা ক্লাস করছে না, কিছু করছে না, তারা অবশ্যই কোথাও চান্স পাবে না, এটা স্বাভাবিক ব্যাপার। সো তাদের নিয়ে আসলে তো মাথা ব্যথা করার কিছু নেই। আচ্ছা, সো এই যে রিফ্লেক্সটা, এই রিফ্লেক্সটাকে আমরা কি রিফ্লেক্স বলি? এই রিফ্লেক্সটাকে আমরা বলি হেরিং ব্রুয়ের রিফ্লেক্স বলি। এই রিফ্লেক্সটাকে আমরা কি বলি? হেরিং ব্রুয়ের রিফ্লেক্স। ইনহিবিশন মানে বাধা দেওয়া, বাধা দেওয়া। ইনহিবিশন মানে বাধা দেওয়া।
ইনহিবিশন মানে বাধা দেওয়া, প্রশ্বাস ক্রিয়াকে বাধা দেয়, যে প্রশ্বাস হতে দেয় না, প্রশ্বাসকে থামায় দেয়, প্রশ্বাসকে থামায় দেয় না, একটু আগে আমরা দেখলাম না বেশি ফুললে তো ফেটে যাবে, প্রশ্বাসকে থামায় দিচ্ছে, এটাকেই বলি অবদমিত বা ইনহিবিশন। এমন হয় কেন, টানাটানি কেন করে? এই যে যেমন তোমরা যখন মেডিকোতে ভর্তি হও তখন কি ভর্তি হইতে গিয়ে দেখো না যে কে ফার্স্ট হয়েছে, রেটিনায় ভর্তি গেলে এখান থেকে ফার্স্ট হয়েছে কিনা। এখন ধরো আমার একটা স্টুডেন্ট যদি এবছর, আমার 10টা স্টুডেন্ট যদি এবছর ঢাকা মেডিকেলে চান্স পাইতো, সেটা নিয়ে যদি আমি ব্র্যান্ডিং করতাম, তোমরা তো আরে ভাইয়ের কাছের থেকে পুরো ঢাকা মেডিকেলে চান্স পাই, দৌড় দাও। সো লাইক দ্যাট। আচ্ছা, আমাদের আরও কিছু রিফ্লেক্স আছে, সেই রিফ্লেক্সগুলো কিসের কারণে হয় সেটা আমরা জানবো। আরও কিছু এক্সট্রা রিফ্লেক্স আছে, যেমন একটা হাঁচি বা স্নিজিং, হাঁচি বা স্নিজ বানাম, ঠিক আছে, স্নিজিং রিফ্লেক্স। হাঁচি বা স্নিজিং রিফ্লেক্স যেটা হয়, আমরা হাঁচি দিই যেটা, সেটা আমাদের অলফ্যাক্টরি স্নায়ুর কারণে হয়। আমরা যখন এই যে নাকে ভাবে ঘষি না, এই জায়গাগুলোর মধ্যে আমাদের কী আছে, অনেক ইচ্ছা করে হাঁচি আনতে পারে, দেখবো যে এমনি এমনি নাক বসবি, ঘষে ঘষে হাঁচি আনে। তো আমাদের নাকের ভেতর যখন হচ্ছে যে কোনো কিছু প্রবেশ করে, নাকের ভেতর যখন কোনো কিছু প্রবেশ করে, তখন আমাদের এই অলফ্যাক্টরি স্নায়ুগুলো স্টিমুলেটেড হয়, এবং অলফ্যাক্টরি স্নায়ু স্টিমুলেটেড হওয়ার কারণে আমাদের হাঁচি আসে। সো আমাদের এই হাঁচি বা স্নেজিং রিফ্লেক্স, এটা কোন স্নায়ুর কারণে? অলফ্যাক্টরি নার্ভ উদ্দীপ্ত হলে আমাদের এই হাঁচি বা স্নেজিং রিফ্লেক্স আসে। কি আসে? এই হাঁচি বা স্নেজিং রিফ্লেক্স আসে, ঠিক আছে। তারপরে আমাদের হচ্ছে যে এই কাশি বা কাফিং রিফ্লেক্স। এই কাশি বা কাফিং রিফ্লেক্স হচ্ছে আমাদের ল্যারিংসে, যখন আমাদের শ্বাসনালীতে যখন কোনো জীবাণু, কোনো ধুলাবালি, কোনো কিছু আটকায়, যে এই কাশি বা কাফিং রিফ্লেক্স কখন হবে? যে আমাদের শ্বাসনালীতে কোনো কিছু আটকালে তখন আমাদের ভেগাস নার্ভ উদ্দীপ্ত হয়। কোন নার্ভ উদ্দীপ্ত হয়? ভেগাস নার্ভ। কারণ আমাদের এই যে শ্বাসনালী, বা আমরা যেটাকে বলি হচ্ছে যে শ্বাসনালী বলতে পারি, তারপর হচ্ছে ষড়যন্ত্রতেও, ষড়যন্ত্র দুই জায়গায়, শ্বাসনালী ষড়যন্ত্র ইংরেজি হচ্ছে ল্যারিংস। ষড়যন্ত্র বা শ্বাসনালীতে যখন আমাদের কোনো কিছু আটকাবে, তখন আমাদের এই ভেগাস নার্ভ উদ্দীপ্ত হয়, কারণ এই জায়গায় আছেই ভেগাস নার্ভ, আমাদের শ্বাসনালীতে ভেগাস নার্ভ রয়েছে। তো ভেগাস নার্ভ উদ্দীপ্ত হয়, এবং ভেগাস নার্ভের কারণে আমাদের কাশি বা কফিং রিফ্লেক্স হয়। তোমাদের একটা জিনিস আমি, একজন আমাকে জিজ্ঞাসা করছিলাম, মানে হালকা করে বলছিলাম, বিস্তারিত বলা হয়নি। আমাদের এই যে, আমাদের তো এই জিনিসটাকে তো আমরা ট্রাকিয়া বলি, তাই না? এই জিনিসটাকে আমরা কি বলি? ট্রাকিয়া। এই যে ট্রাকিয়াটা যে জায়গায় বিভক্ত হয় না, ট্রাকিয়াটা দুই জায়গায়, যে জায়গায় দুই ভাগ হয়ে যায়, এই জায়গায় একটা কার্টিলেজ থাকে। এই জায়গার যে এরিয়াটা, এই এরিয়ার যে কার্টিলেজটা থাকে, এই কার্টিলেজটার একটা ক্যারেক্টারিস্টিক আছে। এই কার্টিলেজটা, বা কার্টিলেজ মানে তরুণস্থি, এটা অধিক সংবেদনশীল। এটাকে আমরা বলি ক্যারিনা। এটাকে আমরা কি বলি? ক্যারিনা। এটাকে বলি আমরা ক্যারিনা। তো এখানে যে কার্টিলেজটা থাকে, এই কার্টিলেজটা হচ্ছে অধিক সংবেদনশীল, একে ক্যারিনা বলা হয়। রিফ্লেক্স মানে প্রতিবর্তী ক্রিয়া, যেখানে কিছু গেছে এটার প্রতিবর্তী ক্রিয়া হিসেবে তোমার হচ্ছে যে কাশি হবে। তুমি এখানে কিছু গেলে কাশিটাকে কোনোভাবে আটকাইতে পারবে না। তুমি হাঁচি আটকাইতে পারো কোনোভাবে, হাঁচি আসছে তোমার, কোনোভাবে তুমি আটকাইতে পারবে না। তোমাকে ধর একজন ঘুষি দিচ্ছে, ঘুষি দিতে গেলে তুমি কী করো? অটোমেটিক তুমি হচ্ছে সরে যাবা। এটাকে কি বলি আমরা? রিফ্লেক্স বলি। রিফ্লেক্স মানে কি? স্পন্টেনিয়াস অ্যাকশন, যে তোমাকে ঘুষি দিলে তুমি সরে যাবা, এটা তোমার স্পন্টেনিয়াস অ্যাকশন, ঠিক আছে। কে দিয়েও প্রকাশ করে, সি দ্বারাও প্রকাশ করে। তো এই ভেগাস নার্ভটা মেইনলি ক্যারিনার যে জায়গাটা, সেই জায়গাটার মধ্যে বেশি থাকে, এবং এই জায়গায় কোনো কিছু আটকালে বুম উপরে পাঠায় যায়। তারপর আরেকটা রিফ্লেক্স আছে, এটাকে আমরা বলি ফ্যারিঞ্জিয়াল। ফ্যারিঞ্জিয়াল মানে কি? বিলীয়, বা আরেকটা নাম হচ্ছে গ্যাগ রিফ্লেক্স।
যে আমাদের গলবিল যে আছে, আমাদের এই যে খাবার যে নালীটা দিয়ে যায়, সেই নালীটাও, নালীর ভেতরে কিছু আটকায় গেলে উদ্দীপ্ত হয়, নালীটা উদ্দীপ্ত হয়, খাবারটা বের হয়ে যায় আমাদের। এটাকে আমরা কি বলি? গ্যাগ রিফ্লেক্স বলি। এই যে গ্যাগ রিফ্লেক্স আছে, এই গ্যাগ রিফ্লেক্সটা আমাদের কে ক্রিয়েট করে? এই গ্যাগ রিফ্লেক্সটা ক্রিয়েট করে আমাদের গ্লসোফ্যারেঞ্জিয়াল নার্ভ। গ্যাগ রিফ্লেক্স ক্রিয়েট করে আমাদের গ্লসোফ্যারেঞ্জিয়াল নার্ভ। কি বলি আমরা একে? গ্লসোফ্যারেঞ্জিয়াল নার্ভ। তো আমাদের গ্যাগ রিফ্লেক্স যে দেখা যায় আমাদের এই গলবিলে যদি কোনো খাবার আটকে যায়, গলবিলে খাবার আটকে যাইলে তখন আমাদের এই গলবিলের যে স্নায়ুগুলো আছে এরা আমাদের উদ্দীপ্ত হয়। তো এটাকে কি বলি আমরা? গলবিলীয় বা গ্যাগ রিফ্লেক্স বলি। এই গলবিলীয় বা গ্যাগ রিফ্লেক্সের জন্য আমাদের কে দায়ী? এই গ্লসোফ্যারেঞ্জিয়াল নার্ভ দেয়। সো এই তিনটা আমাদের এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট কথা। ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে আমরা অনেক সময় ইচ্ছা করে শ্বাসক্রিয়া নিয়ন্ত্রণ করতে পারি। স্বেচ্ছায় শ্বাসক্রিয়া নিয়ন্ত্রণ করে অনেক সময়। যে ধরো তোমার, আমরা যখন কথা বলি তখন আমরা কথা বলার সময় ভয়েসটাকে একটু ডিপ করি, দম ধরে রাখি। তো স্বেচ্ছায় শ্বাসক্রিয়া নিয়ন্ত্রণ করতে আমাদের সাহায্য করে সেরেব্রাল হেমিস্ফিয়ার। আজকে কোনো ব্রেক নেই, ক্লাস শেষ হয়ে যাবে একটু পর। তো আমাদের এই যে স্বেচ্ছায় শ্বাসক্রিয়া নিয়ন্ত্রণ, আমরা স্বেচ্ছায় যদি শ্বাসক্রিয়া নিয়ন্ত্রণ করি তখন সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় হচ্ছে, সেখানে আমাদের কোন মস্তিষ্কের কোন অংশ হেল্প করে? সেরেব্রাল হেমিস্ফিয়ার। এটা আমাদের স্বেচ্ছায় শ্বাসক্রিয়া নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। আমাদের মস্তিষ্কের সেরেব্রাল হেমিস্ফিয়ার এটা আমাদের স্বেচ্ছায় শ্বাসক্রিয়া নিয়ন্ত্রণ করতে আমাদের হেল্প করে। এছাড়া আমরা যখন আবেগতাড়িত হয়ে যাই, যে আমাদের দেখা যায় আবেগ যখন আমাদের বেশি থাকে, তখন আমাদের আবেগ থাকলে শ্বাসক্রিয়াটা নিয়ন্ত্রিত হয়, মানে শ্বাসক্রিয়া পরিবর্তন হয় আবেগজনিত। যে অনেকে দেখবা কাঁদতে কাঁদতে শ্বাসকষ্ট উঠে যায়, এই আবেগজনিত শ্বাসক্রিয়া পরিবর্তন। আবেগজনিত শ্বাসক্রিয়া পরিবর্তন করতে আমাদের মস্তিষ্কের কোন অংশ সাহায্য করে? সবসময় মনে রাখবো, আমাদের যে কোনো আবেগের সাথে আমাদের মস্তিষ্কের কোন অংশ জড়িত? হাইপোথ্যালামাস। এই যে আমরা ভালোবাসা বলি, ভালোবাসা, ভালো লাগা, প্রেম, এগুলো আসলে আমাদের হাইপোথ্যালামাসের কাজ। ভালোবাসা, ভালো লাগা, যন্ত্রণা, রাগ, ক্ষোভ, ঘৃণা, তৃষ্ণা, ঘুম, সব আমাদের হাইপোথ্যালামাসের কাজ। হ্যাঁ, সুইমাররা হচ্ছে যে এই কাজটা করে। এই আবেগজনিত শ্বাসক্রিয়া নিয়ন্ত্রণ এটা কে করে? হাইপোথ্যালামাস। হ্যাঁ, যারা গান গায় তারা হচ্ছে যে স্বেচ্ছায় শ্বাস নিয়ন্ত্রণ করে। আচ্ছা, সেরেব্রাল হেমিস্ফিয়ার আর সেরেব্রাল কর্টেক্সের মধ্যে কোনো পার্থক্য নেই, একই কথা। সেরেব্রাল হেমিস্ফিয়ার আর সেরেব্রাল কর্টেক্সের মধ্যে কোনো পার্থক্য নেই, সেম কথা। আমাদের এই যে সেরেব্রাম আছে, এই সেরেব্রামটা এরকম হয়, আমাদের মস্তিষ্কটা উপর থেকে দেখতে এরকম। তো আমাদের এই যে এটা হচ্ছে আমাদের সেরেব্রামের দুইটা অংশ থাকে, ঠিক আছে? আমাদের সেরেব্রাম, এটা আমাদের সেরেব্রামের দুইটা হাফ, এটা একটা ইকুয়াল হাফ, এটা একটা ইকুয়াল হাফ। যেহেতু দুইটা হাফ থাকে, প্রতিটা হাফকে আমরা কি বলি? প্রতিটা হাফকে আমরা বলি সেরেব্রাল হেমিস্ফিয়ার। হেমিস্ফিয়ার মানে অর্ধখণ্ড। এবং এই সেরেব্রাল হেমিস্ফিয়ারের যে বাইরের যে অংশটা, বাইরের অংশটাকে আমরা কি বলি? বাইরের অংশটাকে বলি আমরা কর্টেক্স বলি। বাইরের অংশটাকে আমরা কি বলি? বাইরের অংশকে আমরা বলি কর্টেক্স বলি, ঠিক আছে? আর ভেতরের অংশকে কি বলি? ভেতরের অংশকে আমরা মেডুলা বলি, যে সব কিছুর ক্ষেত্রেই।
আচ্ছা, আমি একটু আজমল স্যারের বইটা থেকে দেখি যে কোনো লাইন ওইখানে এমন আছে কি না যেটা তুমি বুঝবে না। আমাদের আবুল হাসান স্যার এবং মাজেদা বেগম ম্যাডামের বইয়ের প্রতিটা লাইন কভার হয়ে গেছে। তো আজমল স্যারের বইটা দেখে আসি যে এখানে কিছু কোনো এমন উদ্ভট লাইন বলা আছে কিনা যেটা তোমরা বুঝবে না। এখানে মোটামুটি যা বলা আছে তা তোমরা সবই বুঝবে, এমন কোনো কথা নেই যা তোমরা বুঝবে না। এবার আমি হচ্ছে যে 2-3টা কথাবার্তা বলি, সেটা হচ্ছে যে আচ্ছা, টাইডাল ভলিউম, রেসিডুয়াল ভলিউম, ভাইটাল ক্যাপাসিটি, এই জিনিসগুলো আসলে কি? এই যে আমাদের 3টা কথা বললাম, টাইডাল ভলিউম, রেসিডুয়াল ভলিউম, আর হচ্ছে যে আমাদের ভাইটাল ক্যাপাসিটি, সেটা হচ্ছে একবার শ্বাস নাও বা একবার শ্বাস ত্যাগ করো, একবার শ্বাস গ্রহণ বা একবার শ্বাস ত্যাগে তুমি কতটুকু বায়ু নিতে পারবা বা ছাড়তে পারবা। তো টাইডাল ভলিউম হচ্ছে যে একবার শ্বাস ত্যাগ বা শ্বাস গ্রহণে কতটুকু বাতাস গ্রহণ বা ত্যাগ করে, ঠিক আছে? এটাকে আমরা বলি টাইডাল ভলিউম। এটা হচ্ছে 500 মিলিলিটার। এটা কত আমাদের? এটা হচ্ছে আমাদের 500 মিলিলিটার, যে একবার শ্বাস গ্রহণ বা একবার শ্বাস ত্যাগে তুমি নর্মালি কতটুকু বাতাস তোমার ভেতরে নিতে পারবে বা ছাড়তে পারবে। এটাকে কি বলি? এটা কিন্তু ফোর্সড না, এটা কিন্তু কি না, ফোর্সড না। এটা কিন্তু ফোর্সড না। আরেকটা আছে যে আমরা বলতে পারি ফোর্সড ইন্সপাইরেটরি ভলিউম, মানে জোর করে, এই যে এটাকে জোর করে আমি শ্বাস নিচ্ছি বা শ্বাস ত্যাগ করছি জোর করে, তার মানে জোর না, ফোর্সটা নর্মাল স্বাভাবিক প্রক্রিয়া। যে তাহলে এই জায়গায় আমাদের এই টার্মটা দেওয়া উচিত যে স্বাভাবিক প্রক্রিয়ায়। স্বাভাবিক অবস্থায়। এখন তুমি অনেক জোরে একদম সব চাপ দিয়ে নিঃশ্বাস ত্যাগ করে দিতে চাইলেও কি ফুসফুস খালি হবে? ফুসফুসে বাতাস অবশ্যই কিছু পরিমাণে থাকবে, ফুসফুস কখনোই খালি হয় না, ফুসফুসে বাতাস অবশ্যই কিছু পরিমাণে থাকে। তো এই যে ধর আমি শ্বাস নিলাম, আমার ফুসফুসের মধ্যে বাতাস ঢুকলো, আগে কিছু বাতাস ছিল, এই দুইটা মিলায়া আমার ফুসফুসে যে বাতাসটা থাকে, মানে হচ্ছে শ্বাস গ্রহণ করলাম, এরপর শ্বাস ত্যাগ করলাম, শ্বাস গ্রহণ আর ত্যাগের মাঝখানে, শ্বাস গ্রহণ আর ত্যাগের মাঝখানে আমাদের ফুসফুসে যতটুকু বাতাস থাকে তাকে আমরা বলি রেসিডিউয়াল ভলিউম। তাকে আমরা কি বলি? হ্যাঁ, ইয়োগাতে তো ফোর্সড ইন্সপিরেশন করে, তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি রেসিডুয়াল ভলিউম। যে শ্বাস গ্রহণ ও ত্যাগের মাঝে ফুসফুসে যতটুকু বাতাস থাকে, তাকে রেসিডুয়াল ভলিউম বা অবশিষ্ট ঘনমান বলা হয়। কতটুকু থাকে আমাদের? 1500 মিলিলিটার থাকে। আর ভাইটাল ক্যাপাসিটি, এটা হচ্ছে তোমার ফুসফুস সর্বোচ্চ চেষ্টা করে তুমি ফুসফুসে কতটুকু বাতাস ঢুকাইতে পারবা, তাকে বলা হয় ভাইটাল ক্যাপাসিটি। যে ফুসফুসের সর্বোচ্চ ধারণ ক্ষমতা, যে আমাদের ফুসফুসের সর্বোচ্চ ধারণ ক্ষমতা। যে ফুসফুসে তুমি জোর করে, যে পানিতে ডুব দেওয়ার আগে বাতাস শ্বাস নেয় না, লম্বা একটা শ্বাস নিয়ে পানিতে ডুব দেয়, সর্বোচ্চ কতটুকু ঢুকতে পারবে? আমরা যারা স্বাভাবিক মানুষ রয়েছি, আমরা যারা স্বাভাবিক, এই স্বাভাবিক মানুষদের প্রবেশ করে 4500 মিলিলিটার, ঠিক আছে? আর
অ্যাথলেট যারা, অ্যাথলেট ব্যায়ামবিদ, এখন মাইকেল ফিলিপস যে সারাদিন পানির ভেতর থাকে, সে কি 4,500 নিতে পারবে? তার দেখা যাবে যে অনেক বেশি হবে। সে একবার নিয়েই হচ্ছে বহুত, মানে অ্যাথলেট যারা তাদের ফুসফুসের ধারণ ক্ষমতা বেশি হয়। সো অ্যাথলেটদের প্রায় 6,000 মিলিলিটার ফুসফুসের ধারণ ক্ষমতা থাকে। এই জিনিসগুলো আমরা কি দিয়ে মাপি? এই মাপার যে যন্ত্র তাকে বলি আমরা স্পাইরোমিটার। স্পাইরোমিটার এই আমাদের টাইডাল ভলিউম কতটুকু, রেসিডুয়াল ভলিউম কতটুকু, ভাইটাল ক্যাপাসিটি কতটুকু, এগুলা আমরা হচ্ছে যে বলি, এগুলাকে আমরা কি বলি? এগুলাকে আমরা বলি হচ্ছে যে স্পাইরোমিটার। তোমাদের 3টা বইয়ের ইনফরমেশনই পড়ানো হচ্ছে। আজমল, আবুল হাসান স্যার, মাজেদা বেগম, 3টা বইয়ের ইনফরমেশনই তোমাদের পড়ানো হচ্ছে। এই ইনফরমেশনটা মাজেদা বেগম ম্যাডামের বই না, এটা হচ্ছে আবুল হাসান স্যারের বই। ইনশাল্লাহ তোমাদের বায়োলজি 3 বইয়ের কোনো ইনফরমেশন বাকি থাকবে না, 3 বইয়ের A to Z তোমাদের পড়ানো হবে। জুলজি যেভাবে আমরা পড়ছি সেভাবে যদি তোমরা পড়তে পারো, তোমরা যদি আমাদের সাথে ইফোর্ট দাও, ইনশাল্লাহ মেডিকেলে একটা জুলজি প্রশ্ন তোমাদের আনকমন আসবে না। ঠিক আছে? সো এটা গেল। হ্যাঁ, তাহলে আমরা এখান থেকে এতটুকু বুঝলাম। এবার আসো যে আরেকটা জিনিস আমি তোমাদের পড়াবো বলে একদিনও পড়ানো হচ্ছে না, সেটা হচ্ছে শ্বাসরঞ্জক। শ্বাসরঞ্জকটা পড়ানো হচ্ছে না। শ্বাসরঞ্জক বা রেসপাইরেটরি পিগমেন্ট, এই শ্বাসরঞ্জক বা রেসপাইরেটরি পিগমেন্ট 4 প্রকারের পাওয়া যায় পৃথিবীতে। কয় প্রকার পাওয়া যায়? 4 প্রকার। 1 নম্বরে হচ্ছে হিমোগ্লোবিন, এটা আমরা পাই করডাটা পর্বের প্রাণীতে। তারপরে একটা পাই তো হিমোসায়ানিন, আমরা পাই মলাস্কা অ্যান্ড আর্থ্রোপোডাতে। মলাস্কা পর্বের প্রাণী এবং আর্থ্রোপোডা পর্বের প্রাণীতে আমরা হিমোসায়ানিন দেখতে পাই। যদিও আমাদের যে ঘাসফড়িং আছে সেই ঘাসফড়িংয়ের কিন্তু কোনো শ্বাসরঞ্জক থাকে না। আমরা আর্থ্রোপোডা পর্বে ঘাসফড়িং আছে, তার মধ্যে আমাদের কোনো শ্বাসরঞ্জক দেখতে পাই না। তারপর রয়েছে আমাদের ইরিথনিনটা থাকে আমাদের 2টা জায়গায়, ব্রাকিওপড ও সাইপানকুলিড। এবার তোমরা আমাকে কমেন্টে জানাও যে ব্রাকিওপড এবং সাইপানকুলিড এই দুইটা আমার কি? এই দুইটা কোন ধরনের প্রাণী? এরা কি হচ্ছে আমাদের যে প্রধান যে 9টা পর্ব আছে, প্রধান 9টা পর্বের প্রাণী না অপ্রধান পর্বের প্রাণী? আর আরেকটা রয়েছে ক্লোরোকুইরিন, যেটা আছে আমাদের সেটা থাকে পলিকিট। আচ্ছা, আমি বলি ব্র্যাকিওপড এবং সাইপানকুলিড দেখবা যে আমাদের পৃথিবীতে কিন্তু মোট পর্ব আছে 33টা। পৃথিবীতে মোট পর্ব কয়টা আছে? 33টা। তার মধ্যে কিছু আছে প্রধান পর্ব আর কিছু আছে অপ্রধান পর্ব। সো এই যে অপ্রধান পর্ব যে আছে, 9টা তো প্রধান পর্ব, 9টা প্রধান পর্ব ছাড়া যে অপ্রধান পর্ব আছে তার মধ্যে 2টা নাম আছে, একটা ব্র্যাকিওপড আর একটা হচ্ছে সাইপানকুলিড। ঠিক আছে? তো আমরা কোন শ্বাসরঞ্জক ব্যবহার করি? আমরা এই শ্বাসরঞ্জকটা ব্যবহার করি, হিমোগ্লোবিন। তো এই হিমোগ্লোবিনে হিম আর গ্লোবিনের অনুপাত কত? হিম আর গ্লোবিনের অনুপাত 1:25। হিম আর গ্লোবিনের অনুপাত কত? 1:25। হিমে 33.33% আয়রন থাকে। আমাদের যে হিম রয়েছে সেই হিমে কত পার্সেন্ট আমাদের আয়রন থাকে? হিমে তার নাফিসা তারুর নাম খুব সুন্দর একটা কথা বলছে যে সে একদম এনিমেলিয়ার মধ্যে ফালাই দিছে, একদম কিংডম, মানে একদম সেফ জোন, কিংডমে ফালাই দিছি, এনিমেলিয়ায় ফালাই দিছি, আর কোনো আমাদের কোনো ঝামেলা নাই, সে এনিমেলিয়ার মধ্যে পড়ে গেছে। ঠিক আছে? ও একদম স্মার্ট একটা কাজ করছে, একদম এনিমেলিয়ার মধ্যে ফালাই দিছে।
ঠিক আছে। অপ্রধান, আমাদের যে অপ্রধান পর্ব, আজকে ক্লাস শেষে অপ্রধান পর্বের যে 33টা নাম দেওয়া আছে সেখানে খুঁজে দেখো, এটা পেয়ে যাবা। তো আমাদের হিমে আর গ্লোবিনের মধ্যে 1:25 অনুপাত, এবং হিমের কত 33.33% আয়রন থাকে। আমাদের দেহে আয়রনের পরিমাণ কত? আমাদের দেহে আয়রনের পরিমাণ হচ্ছে 4 থেকে 5 গ্রাম, 4 to 5 গ্রাম আয়রন থাকে আমাদের বডিতে। এখন এই হিমোগ্লোবিন আমাদের কি কি পরিবহন করে? হিমোগ্লোবিন আমাদের অক্সিজেনও পরিবহন করে, হিমোগ্লোবিন আমাদের কার্বন ডাইঅক্সাইডও পরিবহন করে। এই জিনিস আমরা অলরেডি পারি। আমরা হিমোগ্লোবিন দ্বারা অক্সিজেন পরিবহনও শিখে আসছি, হিমোগ্লোবিন দ্বারা আমরা কার্বন ডাইঅক্সাইড পরিবহনও শিখে আসছি। হিমোগ্লোবিন দ্বারা অক্সিজেন পরিবহন কিভাবে হয়? যে এই Hb4 আর 4 অণু অক্সিজেন মিলিত হয়ে আমাদের HbO2 4HbO2 তৈরি করে। আর কার্বন ডাইঅক্সাইড কীভাবে কাজ করে? আমাদের এই হিমোগ্লোবিন, এই NH2, সেটা আমাদের এই কার্বন ডাইঅক্সাইডের সাথে যুক্ত হয়ে কী তৈরি করে? হিমোগ্লোবিন NCOOH, ঠিক আছে, কার্বোমিনো হিমোগ্লোবিন রূপে পরিবাহিত হয়। এই জিনিস আমরা অলরেডি পড়ছি। তো অক্সিজেন কত পার্সেন্ট এই রূপে পরিবাহিত হয়? 98%। আর কার্বন ডাইঅক্সাইড কত পার্সেন্ট হিমোগ্লোবিনের মধ্যে দিয়ে পরিবাহিত হয়? আমাদের সকল বইয়ের ইনফরমেশন অনুযায়ী 10%। ঠিক আছে। সো এই কয়টা ইনফরমেশন আমরা ওই শ্বাসরঞ্জকটা পড়ি নাই, শ্বাসরঞ্জকে এই কয়টা ইনফরমেশন আছে। এটা তো পারা জিনিসই, আশা করি এটা বুঝছো। সো দেখো বুঝছো কিনা আমাকে জানাও কমেন্টে, বুঝছো কিনা বলো। আচ্ছা, যদি বুঝে থাকো তাহলে কালকে সকাল 11টা বাজে আমরা ক্লাস করব। ক্লাস করে আমরা হচ্ছে সাইনোসাইটোসিস, ওটাইটিস মিডিয়া, আর হচ্ছে ধূমপায়ী অধূমপায়ীর ফুসফুস এক্সরে পার্থক্য, এই জিনিস আমরা নেক্সট দিন পড়বো। নেক্সট দিন এই জিনিস পড়লে ইনশাল্লাহ আমাদের হচ্ছে যে শেষ।